اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا এরশাদ হচ্ছে যিনি নভমণ্ডল ভূমণ্ডল ও এতদ উভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা দয়াময়, কেউ তার সাথে কথার অধিকারী হবে না। যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, দয়াময় আল্লাহ পাক যাকে অনুমতি দিবেন সে ব্যতীত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্য কথা বলবে। এ দিবস সত্য, অথবা যার ইচ্ছা সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরি করুক। আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ প্রত্যক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে, এবং কাফেররা বলবে, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত শুনছিলাম আব্দুল হান্নান স্যারের কাছ থেকে। জোয়ারদার স্যার, আপনি কিছু বলার থাকলে বলতে পারে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমাদের ভিতরে আমাদের সাথে জয়েন করে ইকবাল স্যার। অনেকদিন ইকবাল স্যারের কথা কম হয়। আসসালামু আলাইকুম স্যার। জাকির স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাদের চেহারা মোবারক দেখলে আল্লাহু আকবার, দারুণ একটা আলাদা একটা অনুভূতি, আলাদা একটা প্রশান্তি মনে হয়। এই যে মুস্তাফা আব্দুল হান্নান স্যার, তারপরে জোয়াদার স্যার, শুকুর স্যার, আসরাউল হক স্যার, এস আলী স্যার, শহীদ ইসলাম স্যার, আর অনেক নাম না জানা সিফাত আমি হল। মাশাআল্লাহ, সবাইকে সবাই তো আপনারা পরেশগার মানুষ। আপনাদের কথাবার্তা, আপনাদের আলোচনা শুনি স্যার, শুনি সময় একটু অফিসের কিছু কাজে মাঝে মাঝে পড়ে যাই। আপনার কথা শুনলেও আমাদের অন্তরটা ভরে যায় স্যার। আমরা পরস্পর এক সুতে যেন ব্যথা করে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই অবস্থাটাকে কবুল করে। আমিন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু আদর্শই ছিল স্যার এটা। উনি যে কোনো জাতির সাথে, যে কোনো ধর্মের সাথে, প্রতিবেশী সে খ্রিস্টান হোক, ইহুদি হোক, মূর্তি পূজক হোক, আর ইমানদার হোক, সবার সাথে এমন আচরণ করতেন, ওরা হতভম্ব হয়ে পরে ইসলাম গ্রহণ করে নিচ্ছে সবাই। ওনার যে কি চমৎকার একটা কথা চাইলেই উনি বলতো, সবাই অনেক ইমান নিত, এমন আচরণ করতেন। আলহামদুলিল্লাহ স্যার, আপনাকে ধন্যবাদ। জি স্যার, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করা হবে। সেটা আসরাউল স্যার, মালদা থেকে তিনি তো স্যারকে আমি শুরু করে দেন। আসরাউল স্যার, আসসালামু আলাইকুম। শুরু করেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার দেখতে পাচ্ছেন?
জি স্যার, আলহামদুলিল্লাহ দেখতে জি জি আপনার জি দেখা ভালো যাচ্ছে। শোনা যায়। আচ্ছা, তাহলে আজকে জর্দা স্যারের কথা মতো নাকি আমরা শুরু করা যায় প্যাথোলজিক্যাল সাবজেক্ট। তো ব্লাড আমরা কি করে কি কি টেস্ট করব, কোন রোগের জন্য কি টেস্ট করব সেই নিয়ে আজ আলোচনা করব ইনশাল্লাহ। যতটা পারা যায় ইনশাল্লাহ আপনাদেরকে আমি সহজভাবে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বিসমিল্লাহির রহমান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো শুরু করা যায় তাহলে আমরা মানে টোটাল ব্লাড কাউন্ট যেটা আমরা আছে যেটা সংক্ষেপে বলা হয় সিবিসি। সিবিসির মধ্যে আমাদের কি কি আছে? সিবিসির মধ্যে আমাদের আসবে টোটাল মানে যেটা আমাদের ডব্লিউবিসি আর লিউকোসাইট কাউন্ট বলা হয় আমাদের। লিউকোসাইটের মধ্যে ডিফারেন্সিয়াল আমাদের কাউন্ট আছে, সেগুলো কি কি পড়ছে আমাদের নিউট্রোফিল, লিম্ফোসাইট, ইসনোফিল, এগুলো পরে আমি ডিটেলস আপনাদের আলোচনা করবো। তো কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে আমরা যদি লিখে দিই ব্লাড ফর সিবিসি, তাহলে আমাদের এই টেস্ট গুলো আসবে। ডিফারেন্স মানে টোটাল ব্লাড কাউন্ট মানে যেটা ডব্লিউবিসি কাউন্ট সেটা আসবে, এটা বলা হয় শ্বেত রক্ত কণিকা। তার মধ্যে আমাদের ডিফারেন্সিয়াল যেগুলো আসবে সেগুলো আমাদের নিউট্রোফিল, লিম্ফোসাইট, ইসনোফিল, মনোসাইট, বেসোফিল, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন টোটাল কাউন্টের মধ্যে পড়বে না, আলাদা পড়বে। প্লেটলেট আর থ্রম্বোসাইট যেটা বলা হয় অনুচক্রিকা, আমাদের রক্ত বার্তা মানে রক্তকে জমাট বাঁধতে যে সাহায্য করে। তারপরে আছে এমপিভি, আবার আসছি আমরা আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল যেটা রক্ত লোহিত রক্ত কণিকা, সেকে কাউন্টিং করবো। পিসিভি, এমসিভি, এমসিএসসি আর এই কাউন্ট গুলো আমরা যদি লিখি মানে সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট, এই টেস্ট গুলো একসঙ্গে আমাদের কিন্তু একসঙ্গে চলে আসবে। তো এগুলোর নর্মাল রেঞ্জ কি সব নিয়ে আলোচনা করবো ডিটেলস। এবার আসি আরো এগুলো আমরা যদি লিখি তাহলে আমাদের আসবে এমপি অর্থাৎ জ্বরের জন্য যেটা বলা হয় ঠিক স্মেল। ব্লাড ফর যদি এমপি লিখি, পিভি লিখি, তাহলে আমাদের ম্যালেরিয়া টেস্ট আসবে। ফেব্রুয়ারি এক্সামিনেশনের মধ্যে আসছে আমাদের বিটি বিসি অর্থাৎ আমাদের ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, এগুলো আসবে। প্রথম দিন টাইম, নেক্সট টেস্ট। এবার ডায়াবেটিক প্যানেলে কি কি আছে? গ্লুকোজ ফর টোটাল রেঞ্জ যেটা আছে সেটা আসবে। ফাস্টিং একটা যেটা আমাদের খালি পেটে করা হয়, একটা হচ্ছে আমাদের র্যান্ডম অর্থাৎ যখন মন তখন ইচ্ছা করে করা যায়, সেটা হচ্ছে র্যান্ডম ব্লাড গ্লুকোজ। আর একটা হচ্ছে খাওয়ার 2 ঘন্টা পরে যেটা করা হয় পোস্ট প্যারাইডাল ব্লাড গ্লুকোজ, পিপি বলা হয় এটাকে, পিপি পোস্ট প্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ, পিপি গ্লুকোজ। গ্লিসারাইড, হিমোগ্লোবিন আর একটা টেস্ট। লিপিড প্রোফাইল মধ্যে আরো অনেক কিছু আছে, ডিটেলস আপনাদের জানাচ্ছি। সেরাম ক্রিয়েটিনাইন, এগুলো হচ্ছে ডায়াবেটিক প্যানেলের মধ্যেই আছে। ইউরিয়া, ব্লাড ইউরিয়া, ইউরিক অ্যাসিড ডায়াবেটিক প্যানেলে এগুলোর মধ্যে পড়ছে। সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড, বার্নের ফুলে মারা 4টা। লিপিড প্রোফাইল যদি আমরা করি কি কি চেক আসবে আমাদের, আর যেটা টোটাল মানে আমাদের কোলেস্ট্রল যে চেকগুলো 5টা আছে। কোলেস্ট্রল, এলডিএইচ, এইচএলডি, এলডিএইচ, ভিএলডিএল, গ্লিসারাইড। লিপিড প্রোফাইলের মধ্যে আমাদের এই 5টা চেক আসবে। এবার আছে লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন যদি টেস্ট করি আমরা টোটাল বিলিরুবিন পাবো, ডাইরেক্ট বিলিরুবিন পাবো, ইনডাইরেক্ট বিলিরুবিন পাবো, অ্যালকাইন ফসফেট পাবো, এসজিওটি, এসজিপিটি আসবে, সেরাম প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিন, এগুলো ডিটেলস আলোচনা করবো আমি। জাস্ট লিভার ফাংশন যদি টেস্ট লিখি আমরা, লিভার ফাংশন যদি টেস্ট লিখি তাহলে এই টেস্টগুলো চলে আসবে ডাইরেক্ট। এসজি মানে অ্যালবুমিন গ্লোবিন রেশিও কত সেটা আসবে আমাদের। আর আসবে আমাদের আলফা প্রোটিন, আর আসবে আমাদের এইচবিএসএজি যেটা আমাদের বলা হয় এইচবিএসএজি যদি পজিটিভ থাকে তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদের
হেপাটাইটিস বি। এবার আমাদের ডায়াবেটিক প্যানেলে দুটো হয়ে গেছে, সরি আসলে দুটো হয়ে গেছে। মিনারেল যদি আমরা টেস্ট করি তাহলে মিনারেলে কি কি আসবে আমাদের? সেরাম ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাউন্ড, অ্যালবুমিন, গ্লোবিন, টোটাল প্রোটিন, আয়রন, কার্বন ডাইঅক্সাইড। আমাদের রিউম্যাটিক ডিসঅর্ডারের জন্য আমরা কি কি লিখবো যদি এই প্যানেলটা কি কি আছে? আরেক ফ্যাক্টর যেটা বলা হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস ফ্যাক্টর, যেটা সিআরপি, সিসিপি অ্যান্টিবডি, এএসও টাইটার, এলসি সেল, সেরাম ইউরিক অ্যাসিড, সেরাম ফসফরাস, সেরাম অ্যালকালাইন ফসফেট, টোটাল প্রোটিন, অ্যালবুমিন। ব্লাড টেস্টিং ডিসঅর্ডারের মধ্যে আছে এসবিএস, এজি, এইচআইভি, এসসিভি। থাইরয়েড এর মধ্যে আমাদের আছে T3, T4, TSH। হরমোনের মধ্যে যদি আমরা টেস্ট করি তাহলে FSH, LH, LH, এগুলো ফুল নাম পরে ডিটেলস আলোচনা করছি। হরমোনের মধ্যে পড়ছে আমরা FSH, LH, GH, প্রোল্যাকটিন, PSA। উইডাল টেস্টের মধ্যে আমরা যদি লিখি তাহলে কি আসবে? If you are having symptoms, উইডাল টেস্টের মধ্যে কি কি সিমটমস পাবো? যদি আমাদের হেডেক থাকে, মাইলেজ থাকে, কাশি থাকে, গ্র্যাজুয়াল ইনক্রিজ ফিভার, অর্থাৎ আমাদের হালকা যদি জ্বর থাকে, 104 ডিগ্রি পর্যন্ত জ্বর হয়েছে, গ্যাস্ট্রাইটিস অর্থাৎ আমাদের পেটের প্রবলেম হচ্ছে, আমাদের নন ব্লাডি ডিসেন্ট্রি অর্থাৎ আমাদের ডায়রিয়া যদি হয়, ডিসেন্ট্রি যদি হয়, র্যাশ ব্লাড মানে আমাদের বডিতে যদি র্যাশ বেড়ে যায়, ইন্টেস্টাইনাল হেমারেজ যদি থাকে, আর আমাদের রিলেটিভলি কি থাকে? অ্যাবনর্মাল লো হার্টবিট, অর্থাৎ আমাদের হার্টবিটটা কি হচ্ছে? স্লো হার্টবিট হচ্ছে, অ্যাবনর্মাল হচ্ছে, এক্সেসিভ সোয়েটিং হচ্ছে, এনলার্জ স্প্লিন অ্যান্ড লিভার, ডিস্টেন্ডেড অর্থাৎ পেটটা আমাদের কি হয়েছে? ফুলে গেছে। তাহলে আমরা কি করব? আমরা প্রবাবলি এটাকে আমরা পাবো টাইফয়েড ফিভারে আমরা টেস্ট করব। এর এগেনস্টে আমরা টেস্ট কি করতে বলবো? এটা আমাদের যে টাইফয়েড ফিভার কি থেকে হয়? সালমোনেলা টাইফি আমাদের যে জীবাণু ব্যাকটেরিয়া আছে সেই থেকে আমাদের কি হচ্ছে? আমাদের টাইফয়েড ফিভার হচ্ছে। এর এগেনস্টে আমরা কি লিখবো? ব্লাড ফর উইডাল টেস্ট, ব্লাড ফর উইডাল টেস্ট। ব্লাড ফর যদি উইডাল টেস্ট আমরা লিখি তাহলে আমাদের কি হবে? যে রেশিও গুলো আছে 1:2 যদি আসে নেগেটিভ, 1:40 নেগেটিভ, 1:80 যদি আসে সেখানেও নেগেটিভ। যদি আমাদের রেশিও 1:160 যদি থাকে, 160 সেখানে যদি থাকে তাহলে আমাদের ডাবল টু হালকা টাইফয়েড ফিভার আছে। আর যদি আমাদের 1:320 320 যদি থাকে তাহলে আমাদের হাই রেঞ্জের টাইফয়েড ফিভার আছে। তাহলে আমরা যখন এই রেশিওতে আমাদের কি হবে? যখন পজিটিভ আসবে তখন আমরা ভেবে যাব তার টাইফয়েড কনফার্ম। এই রেশিওটা যদি আমাদের এই উইডাল টেস্ট পজিটিভ থাকে তাহলে 1:160 160 কি হবে? তার উইডাল পজিটিভ হবে, উইডাল পজিটিভ। তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম যে আমাদের টাইফয়েড ফিভার আছে। সঙ্গে থাকবে আমাদের এই সিমটমস গুলো, হেডেক থাকবে, ম্যালেজ থাকবে, কাপ থাকবে, গ্র্যাজুয়াল ফিভার ইনক্রিজ করতে থাকবে, 104 পর্যন্ত আমাদের জ্বর আসতে পারে, পেটের প্রবলেম থাকবে, ডিসেন্ট্রি থাকতে পারে, বডিতে র্যাশ থাকতে পারে, আমাদের ইন্টেস্টাইনাল হেমারেজ থাকতে পারে, হার্টবিট স্লো হয়ে যাবে, এক্সেসিভ সোয়েটিং থাকবে এবং স্প্লিন এবং আমাদের লিভার এনলার্জ হয়ে যাবে, বড় হয়ে যাবে, আমাদের অ্যাবডোমেনটা ফুলে যাবে। তখন আমরা একজন ডাক্তার হিসাবে এটা টেস্ট করব, এটা আমাদের মনে হয় এটা টাইফয়েড ফিভার আছে। তখন কনফার্মেশন করার জন্য রোগীকে বলবো আপনারা উইডাল টেস্টটা করে নিয়ে আসুন। যখন রিপোর্ট আসলো 160 তে পজিটিভ, তখন কনফার্মেশন হয়ে গেলাম দ্যাট ইজ টাইফয়েড ফিভার। এবার আছে ইএসআর। ইএসআর ফুল নেম হচ্ছে ইলেকট্রোলাইট এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। ইএসআর ফুল নেম হচ্ছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট।
document if organic disease, document if organic disease is truly present in patient with X symptoms, minor the force of chronic inflammatory condition, elevated patients with broken the tissue. অর্থাৎ আমাদের যদি কোনো মাইনর ইয়ে থাকে সেইখানে কিন্তু আমাদের স্যার ইনক্রিজ হবে না। আবার ক্রনিক কোনো একটা আমাদের বডিতে যে কোনো একটা ইনফ্লামেশন হয়েছে, যে কোনো জায়গাতে আমাদের কোনো একটা বডি ইনফ্লামেশন হয়েছে, তখনই কি হবে, আমাদের টিস্যুগুলো ব্রেকডাউন হবে। আর ব্রেকডাউন হলে আমাদের কি হবে, ইএসআরটা আমাদের এলিভেটেড হবে, অর্থাৎ আমাদের ইএসআরটা আমাদের ইনক্রিজ করবে, অর্থাৎ ইএসআর আমাদের বেড়ে যাবে। যে কোনো বডির যে কোনো একটা জায়গাতে আমাদের ইনফেকশন হলে হলো, কিংবা আমাদের বডিতে কোনো ইনফ্লামেশন হলে হলো, অর্থাৎ যখন আমাদের টাইটিস কথাটা লেখা থাকবে, অর্থাৎ যেখানে আমাদের টাইটিস কথাটা লেখা থাকবে সেখানে কিন্তু আমাদের ইএসআর ইনক্রিজ করবে, অর্থাৎ টিস্যু ব্রেকডাউন হলে আমাদের ইএসআর ইনক্রিজ। তাহলে আমাদের থাকছে নর্মাল রেঞ্জ কত থাকছে, ক্লিনিক্যালি অ্যাডাল্ট মেল যদি আমাদের 50 এর নিচে থাকে, মানে যদি সেটা আমাদের ইয়ে করি 0 থেকে 15 পর্যন্ত mm/hour, সেক্ষেত্রে আমাদের নর্মাল রেঞ্জ। In case of adult, clinically adult male, ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 0 to 25 mm/hour, এক্ষেত্রে নর্মাল রেঞ্জ। অপটিমাল অ্যাট মেল হচ্ছে আমাদের লেস দ্যান 5/hour ইএসআর, সেক্ষেত্রে আমাদের নর্মাল। ফিমেলদের ক্ষেত্রে 10। আর এমনি আমাদের হচ্ছে যদি আমাদের 50 এর ঊর্ধ্বে হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের একটা, তার মানে বেশি কোনো একটা সিরিয়াস কিছু আমাদের কোনো একটা বডি ইনফ্লামেশন হয়েছে, তখনই আমাদের এটা বুঝে যাবে। যদি 45 এর ঊর্ধ্বে হয়ে যায় ইএসআর, তাহলে ভাবো কি আমাদের কোনো একটা ব্রেকডাউন হচ্ছে, কিছু কোনো ইনফ্লামেশন হয়েছে, কোনো একটা জায়গায় আমাদের ইনফ্লামেশন হয়েছে, সেক্ষেত্রে আমরা বুঝে যাবো ক্রনিক কোনো একটা বডি ইনফ্লামেশন কন্ডিশন আমরা পাবো, অর্থাৎ কিছু কোনো একটা ব্রেকডাউন আমরা পেয়েছি। তাহলে আমাদের বুঝতে পারলাম আমাদের কজ হচ্ছে ইএসআর যদি ইনক্রিজ থাকে তাহলে আমাদের হচ্ছে টিস্যু ইনফ্লামেশন। কমন কজ হচ্ছে টিস্যু ইনফ্লামেশন। এবার আছে হিমোগ্লোবিন। স্যার বোঝা যাচ্ছে জিনিসগুলো? জি স্যার, জি স্যার, যাই ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এবার আছে হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিন আমরা জানি আমাদের হিমোগ্লোবিন প্রোভাইড দ্য মেন, হিমোগ্লোবিনের কাজ কি হচ্ছে, আমাদের মেন ট্রান্সপোর্ট টু অক্সিজেন অ্যান্ড কার্বন ইন দ্য ব্লাড। ইট ইজ কম্পোজড গ্লোবিন অ্যান্ড হচ্ছে আমাদের হেম অ্যান্ড গ্লোবিন, দুটো পার্ট নিয়ে আমাদের তৈরি হচ্ছে। আমাদের হেম একটা পার্ট, একটা হচ্ছে আমাদের গ্লোবিন, অর্থাৎ আমাদের একটা সেরাম পার্ট আর একটা হচ্ছে আয়রন পার্ট। হেমে থাকছে আমাদের আয়রন, ওইটা যদি আমাদের কমে যায় তাহলে কি হবে, আমাদের অ্যানিমিয়া হবে। ডিক্রিজ হিমোগ্লোবিন যদি হয় সেক্ষেত্রে আমরা পাবো আমাদের অ্যানিমিয়া। পোর কারণটা হচ্ছে আমাদের পোর ডায়েট অর নিউট্রিশন অর ম্যাল অ্যাবজর্পশন, ঠিক মতন হয়তো আমরা খাওয়া দাওয়া করছে না, কিংবা আমাদের ঠিক মতো নিউট্রিশন হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের হিমোগ্লোবিন লেভেল কম হয়ে যাবে। কিংবা আমাদের খাওয়া দাওয়া করার সত্ত্বেও হয়তো আমাদের কোনো ইন্টেস্টাইনে কোনো প্রবলেম আছে, যেটা আমাদের ম্যাল অ্যাবজর্পশন, ঠিক মতন আমাদের অ্যাবজর্পশন হচ্ছে না আয়রনটা, সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের হিমোগ্লোবিন গ্র্যাজুয়ালি ডিক্রিজ হবে। তাহলে নর্মাল রেঞ্জ কত হচ্ছে, ইন মেল, ক্লিনিক্যালি অ্যাডাল্ট মেল 13.5 থেকে 18 পর্যন্ত হচ্ছে আমাদের নর্মাল রেঞ্জ। ইন কেস অফ ফিমেল 12.5 থেকে 16 পর্যন্ত হচ্ছে নর্মাল রেঞ্জ। অপটিমাল রেঞ্জ হচ্ছে আমাদের কত, 14 থেকে 15। ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 13.5 থেকে 14.5 পর্যন্ত হচ্ছে নর্মাল। এবার হচ্ছে আমাদের রেড ফ্ল্যাগটা হচ্ছে 10 থেকে 17 মধ্যে যদি থাকে তাহলে ঠিক আছে, এর যদি নিচে নেমে যায় তাহলে আমরা ভাববো সেটা হচ্ছে আমাদের যদি আমাদের বিলো 8 হয়ে যায় সিভিয়ার অ্যানিমিয়া। কমন কজ অফ হিমোগ্লোবিন
কমন কজেস অফ হিমোগ্লোবিন ইনক্রিজ, যদি আমাদের হিমোগ্লোবিন লেভেলটা যে নর্মাল রেঞ্জগুলো দেখালাম, সে থেকে যদি আমাদের হিমোগ্লোবিন লেভেলটা যদি বেড়ে যায়, রেঞ্জটা একটু রাখতে ভালো হয় স্যার, রেঞ্জটা। জি দেখুন জি স্যার। রেঞ্জ, আমি কি সব বলবো? মেলদের রেঞ্জ হচ্ছে 13.5, 13.5 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, লাগবে না, যার লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নিলে আপনার থেকে যাবে। আর আমি Yes. স্যারকে রিকোয়েস্ট করে রাখছি এখনই, Send করবো। স্যার এটা পিডিএফ করে দিয়ে দেবে আমাদের গ্রুপে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা জি, এবার প্লিজ যদি ক্যারি অন স্যার। আর increase- সুলাইন ডিস্ট্রিক্ট যাবো স্যার, আমরা দরকার হলে রক্তে পড়ে একদিন বা 2 দিন ধরে আস্তে ধীরে করবো স্যার। আসল স্যার ওই যে একটু রিকোয়েস্ট করবো, ওই যে মানে কি 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 হলে কি হয়, মানে বেড়ে গেলে কি হয়, কমে গেলে কি হয়, এটা যদি একটু সাথে সাথে বলতেন বেশি ভালো হবে। থ্যাংক ইউ। সেটাই স্যার বলছি আমি। হিমোগ্লোবিন লেভেল যদি আমাদের বেড়ে যায়, হিমোগ্লোবিন যদি লেভেল বেড়ে যায়, তাহলে ঠিক কি হবে শুনেন। পলিসাইথেমিয়া, অর্থাৎ আমাদের আরবি হিমোগ্লোবিন লেভেলটা বেড়ে যাচ্ছে, তখন হবে পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া নিয়ে আমি আলোচনা করেছি গ্রুপে। ডিহাইড্রেশন হবে, এমফাইসেমা অর্থাৎ লাংসের প্রবলেম হবে একটা, অ্যাজমা অর্থাৎ আমাদের শ্বাসকষ্ট হবে। তাহলে আমাদের হিমোগ্লোবিন লেভেল যদি বেড়ে যায়, পলিসাইথেমিয়া, ডিহাইড্রেশন, এমফাইসেমা, অ্যাজমা। কমন কজেস অফ হিমোগ্লোবিন ডিক্রিজ, অর্থাৎ যদি আমাদের হিমোগ্লোবিন লেভেল যদি কমে যায়, তাহলে কি কি হবে? তাহলে হবে আমাদের এনিমিয়া অর্থাৎ রক্তাল্পতা, ইন্টারনাল ব্লিডিং অর্থাৎ আমাদের যে স্টোমাকের যে কোনো যে আছে আমাদের যে কোনো একটা পার্ট দিয়ে আমাদের হয়তো ব্লিডিং হচ্ছে, সেটা হতে পারে আমাদের পাইলসের থেকে আমাদের ইন্টারনাল ব্লিডিং হতে হবে, স্টোমাক থেকে আমাদের ব্লিডিং হতে হবে, হেমাটাইটিস যেগুলো আছে, ইন্টারনাল একটা ব্লিডিং হবে। ডাইজেস্টিভ ইনফ্লামেশন, অর্থাৎ আমাদের যদি মানে হিমোগ্লোবিন লেভেল কমে যায়, তাহলে আমাদের কি হবে? ডাইজেস্টিভ ইনফ্লামেশন হবে, হতে পারে গ্যাস্ট্রাইটিস, হতে পারে আপনার যে প্যাকেজ গুলো যেগুলো আছে ডাইজেস্টিভ ইনফ্লামেশন একটা কিছু হবে। এবার নিউট্রিশনাল টিপ কি হচ্ছে? লো লেভেল অফ হিমোগ্লোবিন মে ইন্ডিকেটেড নিড টু ভিটামিন বি12 আমাদের কমবে, ফলিক অ্যাসিড কমবে, আর থায়ামিন কমবে। তাহলে আমাদের কি কি পাঁচটা এখানে আমাদের হিমোগ্লোবিন লেভেলের আর কি কি পাচ্ছি ক্লিনিক্যাল নোট। কনসিডার থিকিং আয়রন অ্যান্ড ক্রিয়েটিনিন লেভেল উইথ লো লেভেল অফ হিমোগ্লোবিন। যখনই আমাদের আয়রন এবং আমাদের ক্রিয়েটিনিন যখন আমাদের লেভেলটা কমে যাবে, তখনই কি হবে? আমাদের হিমোগ্লোবিন লেভেলটা আমাদের কমবে। তাহলে এখানে আসি একটা গ্লান্স একবার আরো বলি। আমাদের যদি হিমোগ্লোবিন লেভেল কমবে বেশি বাড়ে, রোগগুলোর নাম হচ্ছে পলিসাইথেমিয়া, ডিহাইড্রেশন, এমফাইসেমা, অ্যাজমা। যদি আমাদের হিমোগ্লোবিন লেভেল কমে যায়, তাহলে আমরা কি হবে? অ্যানিমিয়া, রক্তাল্পতা, ইন্টারনাল ব্লিডিং অর্থাৎ আমাদের বডির কোনো একটা ইন্টারনাল ব্লিডিং হয়ে যাবে, আর ডাইজেস্টিভ ইনফ্লামেশন হবে। নিউট্রিশনাল লেভেলের মধ্যে যদি কি হবে? নিউট্রিশনালের মধ্যে আমাদের হিমোগ্লোবিন যদি কমে যায়, ইন্ডিকেটেড নিড টু ভিটামিন বি12 কমবে, আর কি কমবে? ফলিক অ্যাসিড কমবে, আর থায়ামিন আমাদের কমবে। ক্লিনিক্যাল নোট কি হচ্ছে? আমাদের আয়রন এবং ক্রিয়েটিনিন লেভেল কমে যাওয়ার জন্য হিমোগ্লোবিন লেভেল কমবে। অর্থাৎ যদি বডিতে আমাদের আয়রন কনজাম্পশন কম হয় কিংবা আমাদের ক্রিয়েটিনিন লেভেল যদি কম হয়, তাহলে আমাদের হিমোগ্লোবিন লেভেল কমবে। এতক্ষণ স্যার এটা বললাম। এবার বলছে আরবিসি। আরবিসির ফুল নেম হচ্ছে রেড ব্লাড সেল অর্থাৎ লোহিত রক্তকণিকা। কোথায় উৎপন্ন হয়? লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় স্প্লিন থেকে। মেড ইন দা স্প্লিন, আমাদের যে স্প্লিন আছে, স্প্লিন থেকে আমাদের আরবিসিটা উৎপন্ন হয়। রিভেল দ্য অক্সিজেন ক্যারিং দ্য এবিলিটি অফ ব্লাড, এর কাজ কি হচ্ছে? আমাদের অক্সিজেন ক্যারি করছে, এবিলিটি ইন দ্য ব্লাড অর্থাৎ রক্তের মধ্যে আমাদের কি করছে? আরবিসি অক্সিজেন ক্যারি করছে, ক্যারি করে পুরো বডি সাপ্লাই করছে। আমাদের ক্লিনিক্যালি অ্যাডাল্ট রেঞ্জ কত হচ্ছে? 4.602 মানে অর্থাৎ আমাদের 4.6 to 6.60 মিলিয়ন কিউবিক পার mm।
ফিমেলদের থাকছে আমাদের 3.90 টু 5.50 মিলিয়ন কিউবিক পার এমএম। অপটিমাল রেঞ্জ থাকছে, অর্থাৎ যেটা এর মধ্যে ঘোরাফেরা করে, সেটা হচ্ছে আমাদের 4.2 থেকে 4.20 টু 4.90 মিলিয়ন পার কিউবিক। ফিমেলদের ক্ষেত্রে এটা হচ্ছে 3.90 টু 4.50 পার মিলিয়ন পার কিউবিক। এটা আমি গ্রুপে স্যার দিয়ে দেবো ইনশাল্লাহ। রেড ফ্ল্যাগ যদি আমাদের এটা যদি আমাদের এর নিচে নামে কিংবা বেড়ে যায়, তাহলে কি হচ্ছে আমাদের 3.9 থেকে যদি 3.90 থেকে যদি কমে যায় মেলদের ক্ষেত্রে, তাহলে আমাদের একটা অসুবিধা হবে, কিংবা যদি বেড়ে যায় তবে আবার অসুবিধা হবে 6.00 মিলিয়ন পার কিউবিক। ফিমেলদের ক্ষেত্রে এটা রেঞ্জ থাকছে 3.50 থেকে যদি কমে যায় তাহলে অসুবিধা হবে, আর 5.00 মিলিয়ন পার কিউবিক যদি কমে বেশি হয় তাহলে অসুবিধা হবে। তাহলে আমাদের আরবিসি যদি আমাদের বাড়ে, তাহলে কি কি হবে? পলিসাইথেমিয়া, ডিহাইড্রেশন, রেসপিরেটরি ডিস্ট্রেস অর্থাৎ অ্যাজমা, এমফাইসেমা। রেসপিরেটরি ডিস্ট্রেস হয়ে হিমোগ্লোবিন লেভেলে যা যা কমে আরবিসির সঙ্গে এটা মিল আছে। তো আমাদের এখানে কি থাকছে? পলিসাইথেমিয়া, ডিহাইড্রেশন, রেসপিরেটরি ডিস্ট্রেস, এমফাইসেমা আর অ্যাজমা। যদি আমাদের সরি এটা ইংরেজি হয়তো লেস কমন কজ, অর্থাৎ খুব কম দেখতে পাওয়া যাবে। লেস কমন কজ অফ আরবিসি ইনক্রিজ, খুব কম দেখতে পাওয়া যায়। সেটা কি হচ্ছে? অ্যাকুইট পয়জনিং, সিস্টিক ফাইব্রোসিস, অ্যাড্রিনাল হাইপারফাংশন, অ্যাড্রিনাল হাইপারফাংশন বেশি দেখতে পাওয়া যায়। আরবিসি যদি ইনক্রিজ করে তাহলে বেশি দেখতে পাওয়া যায় পলিসাইথেমিয়া, ডিহাইড্রেশন, রেসপিরেটরি ডিস্ট্রেস। এগুলো হচ্ছে মোর কমন কজ। লেস কমন কজ RBC increase, less common cause RBC increase, acute poisoning, cystic fibrosis, adrenal hypertension. Common causes of RBC decrease যদি কমে যায় তাহলে কি হবে? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ইন্টারনাল ব্লিডিং, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ইন্টারনাল ব্লিডিং যদি কমে যায়, এটা হচ্ছে কমন কজ। লেস কমন কজ অফ আরবিসি ডিক্রিজ, যদি আমাদের আরবিসিটা কমে যায় তাহলে কি ফল দেখতে পাওয়া যাবে? আমাদের এক্সেসিভ এক্সারসাইজ, অর্থাৎ একটুতেই কি হবে, মানে সেটাকে বলা হয় টায়ার্ড হয়ে যাচ্ছে। একটু এক্সারসাইজ করো তাতে কি হচ্ছে? টায়ার্ড হয়ে যাচ্ছে। স্যালিসাইলেট টক্সিসিটি, লেড পয়জনিং, এগুলো আমাদের লেস কজ of RBC decrease. Nutritional tip কি হচ্ছে? Low level of RBC may indicated need for vitamin B12, vitamin C and folic acid. যদি আমাদের আরবিসিটা কমার কারণ কি হচ্ছে? আরবিসি যে নিউট্রিশনাল কি কি কমবে? আরবিসি যদি আমাদের কমে যায় তাহলে আমাদের কি কি কমবে? আর সঙ্গে আমাদের কমবে ভিটামিন B12, ভিটামিন সি অ্যান্ড ফলিক অ্যাসিড। ক্লিনিক্যাল নোটের মধ্যে পড়ছে আমাদের কেন আরবিসি কমে। আরবিসি কমার কারণটা হচ্ছে কনসিডারলি চেকিং দ্য আয়রন অ্যান্ড ফেট্রিন লেভেল উইথ লো লেভেল অফ আরবিসি। যদি আমাদের আয়রন এবং ফেট্রিন লেভেলটা কমে যায় তাহলে আমাদের আরবিসিটা কমবে, অর্থাৎ আমাদের আয়রন এবং ফেট্রিনের জন্য আরবিসিটা আমাদের বাড়ে। তাহলে এগুলোর জন্য আমাদের তৈরি হচ্ছে না। যদি আমাদের বডিতে কম আয়রন থাকে কিংবা ফেট্রিন লেভেল যদি কম থাকে তাহলে আমাদের আরবিসি হিমোগ্লোবিন কম হবে। এবার আসি ডব্লিউবিসি অর্থাৎ স্যার একটুখানি জানার ছিল। হ্যাঁ স্যার বলুন। স্যার তাহলে আমার হিমোগ্লোবিন টেস্ট আর আরবিসি টেস্টের ভিতরে পার্থক্যটা কি হচ্ছে? হ্যাঁ স্যার, এটা তো বেশি মোটামুটি স্যার হিমোগ্লোবিনটা হচ্ছে একটাই লেভেল, আর ডব্লিউবিসি রেড ব্লাড
কণিকা মোটামুটি সেমই থাকছে। জিনিসটা দেখতে পেলেন আগে হিমোগ্লোবিন লেভেলটা যায়, এই যে হিমোগ্লোবিন লেভেল আমি জানতে চাচ্ছিলাম আসলে হিমোগ্লোবিন টেস্ট আর আরবিসি এর ভিতরে আসলে মেজর কোনো পার্থক্য আছে? আমার তো মনে হচ্ছে তেমন আছে কিনা। মেজর সেরকম পার্থক্য নেই স্যার, হিমোগ্লোবিন এবং আরবিসি মোটামুটি সেম একরকম জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কাজ। হিমোগ্লোবিন লেভেল যদি ইনক্রিজ হয়, যা যা আমাদের রোগের জন্য বাড়ে, আরবিসি যদি ইনক্রিজ হয় সেম রোগের জন্য হচ্ছে, ডিক্রিজ যদি হয় জি স্যার, যে যে রোগগুলো হয়, আরবিসি যদি ডিক্রিজ হয় সেম রোগগুলোই আসছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এবং নিউট্রিশনাল মানে এখানে মোর ব্লাড কালচার যখন করায়, যখন মোর ব্লাড কালচারের প্রয়োজন পড়ে তখন মূলত আপনার আরবিসি টেস্ট হয়ে যায়। জি স্যার, এবার আসছে ডব্লিউবিসি অর্থাৎ হোয়াইট ব্লাড সেল, সংক্ষেপে হচ্ছে ডব্লিউবিসি, শ্বেত রক্ত কণিকা, যেটাকে বলা হয় শ্বেত রক্ত কণিকা। White blood count measure the total number of white blood cell in a given value of blood, অর্থাৎ আমাদের যে ব্লাড ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে আমাদের টোটাল হোয়াইট ব্লাড সেল। সিন্স ডব্লিউবিসি কিল ব্যাকটেরিয়া, এর কাজ কি হচ্ছে আমাদের, যে রোগ প্রতিরোধ করার ক্ষমতাই হচ্ছে আমাদের ডব্লিউবিসির কাজ। অর্থাৎ আমাদের যে বাইরের থেকে যে আমাদের ব্যাকটেরিয়া, জীবাণু, ভাইরাস যে প্রবেশ করছে তাকে কি করবে, এনগালফ করবে, তাকে আমাদের গিলে নেবে কে, ডব্লিউবিসি। তো এবার যদি ডব্লিউবিসি যদি আমাদের কমে যায় কিংবা বেড়ে যায় তাহলে আমাদের অনেক কিছু ইনফেকশন হবে বডি, যেহেতু এর মেন কাজ হচ্ছে ভাইরাল প্রতিরোধ থেকে ক্ষমতা করার কাজ হচ্ছে আমাদের ডব্লিউবিসির। তো since WBC kill the bacteria, this count is a measure of the body response to infection, অর্থাৎ আমাদের যদি কমে যায় কিংবা বেড়ে যায় তাহলে আমাদের বডি কি হবে, ইনফেকশন হবে, তারপরে মানে ব্যাকটেরিয়া আমাদেরকে খেতে পারবে না, ধ্বংস করতে পারবে না। নর্মাল রেঞ্জ কত, 4,500 থেকে, অ্যাডাল্টের ক্ষেত্রে 4,500 থেকে 11,000 কিউবিক পার এমএম, ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে আমাদের অপটিমাল রেঞ্জ 5,000 থেকে 8,000। রেড ফ্ল্যাগ হচ্ছে আমাদের 3,000 থেকে, মানে আমাদের 3,000 নিচে যদি নিচে নেমে যায় তাহলে আমাদের অসুবিধা হবে, কিংবা যদি 13,000 ঊর্ধ্বে হয়ে যায় তাহলে আমাদের একটা অসুবিধা হবে। কমন কজেস অফ ডব্লিউবিসি ইনক্রিজ, যদি আমাদের ডব্লিউবিসিটা বেড়ে যায়, অর্থাৎ যদি আমাদের 13,000 যদি বেশি হয়ে যায় তাহলে কি আমাদের আসবে, অ্যাক্টিভ ইনফেকশন, লিউকোমিয়া, তার মানে আমাদের লিউকোমিয়া হচ্ছে ব্লাড ক্যান্সার, ডব্লিউবিসি কাউন্টটা যদি আমাদের বেড়ে যায়। ইনফেক্টিভ অ্যাক্টিভ ইনফেকশন, লিউকোমিয়া, চাইল্ডহুড ডিজিজ, অর্থাৎ চাইল্ডহুড ডিজিজগুলোর মধ্যে কি কি থাকবে আমাদের, মেজিলস, মাম্পস, চিকেন পক্স, রুবেলা, ইটিসি, এগুলো হচ্ছে আমাদের চিলড্রেন ডিজিজ, যেগুলো বাচ্চাদের খুব হয়, সেগুলো বাচ্চাদের যেমন হয়, মেজিলস হয়, মাম্পস হয়, চিকেন পক্স, রুবেলা ইত্যাদি হচ্ছে আমাদের রোগগুলো হবে। ডব্লিউবিসি যদি আমাদের বাড়ে তাহলে অ্যাক্টিভ ইনফেকশন অর্থাৎ আমাদের বডি ইনফেকশন হবে, লিউকোমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সার, আর বাচ্চাদের কি কি রোগ হবে, মিজিলস, মাম্পস, চিকেন পক্স, রুবেলা। লেস কমন কজ অফ ডব্লিউবিসি ইনক্রিজ, আমাদের যদি ডব্লিউবিসিটা ইনক্রিজ করে, কম মানে সেটা খুব কম দেখতে পাওয়া যায়, সেটা কি হচ্ছে, লেস কমন কজ। আর মোর কমন কজ হচ্ছে আমাদের আগেটা যেটা বললাম, লেস কমন কজ হচ্ছে আমাদের of WBC increase asthma, emphysema, adrenal dysfunction, intestinal parasite, and several emotional stress, অর্থাৎ মেন্টালও এখানে আমাদের একটা চাপ পড়ছে, লেস কমন কজ এগুলো। কমন কজ অফ ডব্লিউবিসি ডিক্রিজ, যদি আমাদের ডব্লিউবিসি কাউন্টটা কমে যায়, অর্থাৎ যদি আমাদের 3,000 নিচে নেমে যায় তাহলে কি হচ্ছে, ক্রনিক ভাইরাল আর ব্যাকটেরিয়াল ইনফেকশন, অর্থাৎ আমাদের যে
সহজেই আমাদেরকে ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া আমাদেরকে ইনফেকশন করবে, অর্থাৎ ডব্লিউবিসি কাজ করতে পারছে না, কমে গেছে, বডি প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। ক্রনিক ভাইরাল অর ব্যাকটেরিয়া ইনফেকশন, লিপাস হবে যেটাকে বলা হয় এসএলই, সিস্টেমিক লিপাস এরিথেমেটাস এসএলই। লেস কমন কজের মধ্যে কি হচ্ছে, লেস কমন কজ অফ ডব্লিউবিসি ডিক্রিজ, হেপাটাইটিস, immunodysfunction, chemical or heavy metal toxicity, chemical or heavy metal toxicity, অর্থাৎ কোনো একটা মেটাল টক্সিসিটি আমাদের এগুলো দেখতে পাওয়া যায়। তাহলে লেস কমন কাজের মধ্যে পড়ছে হেপাটাইটিস, ইমিউনোডিসফাংশন, কেমিক্যাল or heavy metal toxicity। নিউট্রিশনাল নোটের মধ্যে কি কি পাওয়া যাবে, ডিক্রিজ WBC may indicated need to vitamin B12, vitamin 6 and folic acid, তিনটা আমাদের কিন্তু কমবে। ক্লিনিক্যাল নোটসের মধ্যে আরো থাকছে ইনক্রিজ অর ডিক্রিজ ইন টোটাল WBC in conjunction with lymphocyte count below 20 or serum albumin below 4 is the pattern frequently seen in the developing neoplasm, অর্থাৎ আমাদের কোনো একটা আমাদের কি হবে, যদি আমাদের এত কমে যায় তাহলে আমাদের নিওপ্লাজম অর্থাৎ আমাদের টিউমার হবে, টিউমার থেকে আমাদের ক্যান্সার একটা কিছু হবে। এবার আসি নিউট্রোফিল। আমাদের যে ডব্লিউবিসির যে ডিফারেন্সিয়াল কাউন্টগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিল এলিভেট ইট অ্যাকুট ইনফেকশন, আমাদের কি হচ্ছে অ্যাকুট নিউট্রোফিলের সঙ্গে সঙ্গে যদি আমাদের মানে হয় তাহলে কি হবে, এলিভেটেড অ্যাকুট ইনফেকশন, খুব একটা অ্যাকুট ইনফেকশন হচ্ছে। ক্লিনিক্যাল রেঞ্জ কত থাকছে নিউট্রোফিলের, 35 থেকে হচ্ছে 65% অফ টোটাল ডব্লিউবিসি। অপটিমাল রেঞ্জ হচ্ছে আমাদের যেটা খুব দরকার সেটা হচ্ছে 40 থেকে 60। রেড ফ্ল্যাগ রেঞ্জ হচ্ছে যদি 30 এর নিচে নেমে যায় তাহলে অসুবিধা হবে, আর 80 যদি ঊর্ধ্বে হয় তাহলে আমাদের অসুবিধা হবে। 30 এর নিচে আর 80 ঊর্ধ্বে যদি হয় তাহলে আবার অসুবিধা হবে, আর এই রেঞ্জের মধ্যে থাকলে অসুবিধা হবে না। কমন কজেস অফ নিউট্রোফিল সেম ডব্লিউবিসি, অর্থাৎ ডব্লিউবিসির যে আমাদের যে কমন কজ আছে সেমগুলোই হবে। কমন কজেস অফ ডব্লিউবিসি ডিক্রিজ সি ডব্লিউবিসি, অর্থাৎ আমাদের ডব্লিউবিসি যে অসুবিধাগুলো আছে সেম। ক্লিনিক্যাল নোট, neutrophil tend to the increase with chronic bacterial infection and decrease the chronic viral infection। যদি আমাদের নিউট্রোফিল আমাদের যদি বেড়ে যায় তাহলে কি হবে, আমাদের ব্যাকটেরিয়াল ক্রনিক ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে আর ডিক্রিজ ক্রনিক ভাইরাল ইনফেকশন। লিম্ফোসাইট, লিম্ফোসাইট এলিভেটেড অ্যাকুট অর ক্রনিক ইনফেকশন, তাহলে আমাদের কি হচ্ছে অ্যাকুট অর ক্রনিক ইনফেকশন হবে। ডিক্রিজ দ্য ভাইরাল ইনফেকশন অর ইমিউনো ডিফিসিয়েন্সি, অর্থাৎ আমাদের ইমিউনো ডিফিসিয়েন্সিটা আমাদের কি হবে, কমে যাবে। ভাইরাল ইনফেকশন অ্যান্ড ইমিউনিটি ডিফিসিয়েন্সি। ক্লিনিক্যাল অ্যাডাল্ট রেঞ্জের মধ্যে থাকছে আমাদের কত, নর্মাল 20 থেকে 40% অফ টোটাল ডব্লিউবিসি। অপটিমাল হচ্ছে আমাদের দরকার যেটা সেটা হচ্ছে 25 থেকে 40% টোটাল ডব্লিউবিসি। অসুবিধা কি হবে, যদি 20 নিচে হয় আর যদি 55 ঊর্ধ্বে হয় তাহলে আমাদের কিন্তু এই রেঞ্জের মধ্যে অবশ্যই থাকতে হবে, সেটা হচ্ছে 20 আর টোটাল কাউন্টের উপর আর 55 মধ্যে থাকতে হবে। কমন কজেস অফ লিম্ফোসাইট ইনক্রিজ, যদি আমাদের লিম্ফোসাইট ইনক্রিজ হয় অর্থাৎ যদি আমাদের 55 ঊর্ধ্বে হয় তাহলে কি কি হবে, ভাইরাল আর ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে। চিলড্রেন ডিজিজ যেগুলো আমাদের ডব্লিউবিসিতে হয়েছিল সেগুলোই মিজিলস, মাম্পস, চিকেন পক্স, রুবেলা, HIV, হেপাটাইটিস।
এগুলো হচ্ছে আমাদের লিম্ফোসাইট যদি ইনক্রিজ করে তাহলে হবে ক্রনিক ভাইরাল আর ব্যাকটেরিয়া ইনফেকশন, প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, যার জন্য আমাদের এগুলো হচ্ছে বাচ্চাদের হবে। সেগুলো হচ্ছে মিজিলস, আর্মস, চিকেন পক্স, রুবেলা, এইচআইভি, হেপাটাইটিস। least common cause of lymphocyte decrease, ওটা হলো মোর কমন কজ, আর লেস কমন কজ কি হচ্ছে কেমিক্যাল অর হেভি মেটাল টক্সিসিটি। কমন কজেস অফ লিম্ফোসাইট ডিক্রিজ, আমাদের যদি লিম্ফোসাইটটা কমে যায় তাহলে কি হচ্ছে অ্যাক্টিভ ইনফেকশন। ক্লিনিক্যাল নোট কি হচ্ছে আমাদের suspected a viral infection when the lymphocyte increase to the point that either the equal or exceed the neutrophil level. এবার আসি ইসনোফিল। ইসনোফিল elevated the allergic condition, skin disease and parasitic disease. যদি আমাদের ইসনোফিলটা বেড়ে যায় তাহলে কি হবে আমাদের অ্যালার্জিক কন্ডিশন, অর্থাৎ আমার একটুতে সর্দি কাশি লেগে যাবে, অর্থাৎ অ্যালার্জিক কন্ডিশনটা বাড়বে, স্কিন ডিজিজটা বাড়বে, আর প্যারাসাইটিক অর্থাৎ আমাদের যে পরজীবী যেগুলো আছে সেই রোগগুলো আমাদের বাড়বে। ক্লিনিক্যাল অ্যাডাল্ট এজের মধ্যে থাকছে 0 থেকে 7 পর্যন্ত আমাদের টোটাল কাউন্ট অফ ডব্লিউবিসি। অপটিমাল রেঞ্জ হচ্ছে আমাদের 0 থেকে 3%। রেড ফ্ল্যাগ রেঞ্জ হচ্ছে যদি আমাদের 20 নিচে যদি আমাদের টোটাল কাউন্ট অফ ডব্লিউবিসি বেশি রেঞ্জ হয়ে যাচ্ছে। রেড ফ্ল্যাগ রেঞ্জ হচ্ছে আমাদের 20% অফ টোটাল ডব্লিউবিসি আর মোর দেন যদি আমাদের 40 হয়ে যায় তাহলে আমাদের এটা কিন্তু এই রেঞ্জের মধ্যে আমাদের থাকতে হবে। ইসনোফিল যদি আমাদের ইনক্রিজ করে, মোর কমন কজ অফ ইসনোফিল ইনক্রিজ যদি বাড়ে তাহলে কি কি হবে অ্যালার্জিক কন্ডিশন অর্থাৎ অ্যাজমা, ফুড সেন্সিটিভিটি অর্থাৎ ফুডের মধ্যে অ্যালার্জি থাকবে, প্যারাসাইটিক ইনফেকশন, এই সবগুলো আমাদের বেশি দেখতে পাবো। লেস কমন কজ অফ ইসনোফিল ইনক্রিজ কেমিক্যাল or heavy metal toxicity, Hodgkin disease, ovarian and bone tumor, এই সব রোগগুলো আমরা কিন্তু দেখতে পাবো। এগুলো হচ্ছে লেস কমন কজ অফ ইসনোফিল ইনক্রিজ কেমিক্যাল or heavy metal toxicity, Hodgkin disease, ovarian and bone tumor। এবার আসি মনোসাইট। মনোসাইট যদি আমাদের বেড়ে যায় তাহলে কি হয় ব্যাকটেরিয়া ইনফেকশন অ্যান্ড প্রোটোজোয়াল ইনফেকশন। ওখানে পেয়েছিলাম আমরা প্যারাসাইট ইনফেকশন, এটা হচ্ছে প্রোটোজোয়াল। স্যার এক সেকেন্ড স্যার প্লিজ, ডিস্টার্ব করছে, আই এম সরি স্যার। এর আগে যেটা স্যার স্নোফিল টেস্টে, স্নোফিলে স্যার সাথে কফের একটা সম্পর্ক আছে না স্যার? ইয়েস, এই তো বললাম স্যার অ্যালার্জি কন্ডিশন, অ্যালার্জিতে কাশি হয়। জি জি, মানে আপনার এই কাশির সাথে আমার মনে পড়ে গেল যে আপনার স্নোফিলের পার্সেন্টেজ অ্যালার্জি আছে স্যার আমার। জি স্যার, কোল্ড অ্যালার্জি স্যার আছে, কোল্ড অ্যালার্জি আছে। আর বেশি একটু লাউড স্পিকে বলছি তো মনে হচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে, যার জন্য সরি স্যার। স্নোফিল বাড়লে কাশি হয়, স্নোফিল বাড়লে কাশি বলে অ্যালার্জি কন্ডিশন স্যার আছে এখানে, যার জন্য তো স্নোফিল যারা হাই লেভেল উঠে তাদের অসুবিধা হয়, স্নোফিল লেভেল বেড়ে যায়, হাই লেভেল উঠলে স্নোফিল লেভেল বেড়ে যায়, যার জন্য একটু তো সর্দি কাশি লেগে যায়। তাহলে তো সেটা হলে পরিষ্কার লেখা আছে স্যার, স্নোফিল বাড়লে আমার অ্যালার্জি কন্ডিশন বাড়বে, অ্যাজমা বাড়বে, সেন্সিটিভিটি ফুড অ্যালার্জি যেগুলো আছে তাদের বাড়বে, প্যারাসাইটিক ইনফেকশন বাড়বে। থ্যাংক ইউ স্যার। ওকে। আর মনোসাইট হচ্ছে আমাদের স্যার সিস্টেমটা ঠিক আছে স্যার, বলার স্টাইল আর কিংবা লেখার স্টাইলটা না যেভাবে আমি চাইলো খুঁজে নিজে থেকে সব বানাচ্ছি,
মানে বহু দারুণ হয়েছে স্যার, দারুণ দারুণ। আর কিভাবে তৈরি করে বুঝতে পারছি না, মানে অনেকদিন থেকে আপনার চাহিদা ছিল, ওইভাবেই আমি সাজিয়েছি নিজেকে। স্যার আসছি স্যার তাহলে। খুবই সুন্দর স্যার, প্লিজ মনোসাইট যদি আমাদের মানে এলিভেটেড হয়, অর্থাৎ মনোসাইট যদি আমাদের বেড়ে যায়, তাহলে কি হচ্ছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে আর প্রোটোজোয়াল ইনফেকশন হবে। ক্লিনিক্যাল রেঞ্জ কত থাকছে অ্যাডাল্টের ক্ষেত্রে? 0 থেকে 10% টোটাল অফ ডব্লিউবিসি। অপটিমাল রেঞ্জ হচ্ছে আমাদের লেস দ্যান 7% অফ টোটাল ডব্লিউবিসি। রেড ফ্ল্যাগ হচ্ছে আমাদের যদি 15 বেশি হয়ে যায় তাহলে আমাদের বেশি মানে অসুবিধা আছে। কমন কজ অফ মনোসাইট ইনক্রিজ, যদি আমাদের ডব্লিউবিসি এটা বেড়ে যায় 15 বেশি, তাহলে কি কি অসুবিধা হবে? আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে আর প্যারাসাইট ইনফেকশন। তাহলে আমরা যদি মনোসাইট লেভেল দেখি 15 বেশি হয়ে গেছে, তাহলে আমরা গেস করবো কোনো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে কিংবা প্যারাসাইট একটা ইনফেকশন আছে। কমন কজেস অফ ডব্লিউবিসি ডিক্রিজ, যদি আমাদের ডব্লিউবিসিটা কমে যায় তাহলে আমরা কি কি আমরা ভাববো? হাই ডোজেস অফ কর্টিকোস্টেরয়েড উইল ডিপ্রেস মনোসাইট। তাহলে ওই অ্যালোপ্যাথি যদি কিছু আমাদের মেডিসিন খাই তাহলে খুব এটা আমাদের কর্টিকোস্টেরয়েড যেগুলো আছে স্টেরয়েড মেডিসিন, সেক্ষেত্রে কিন্তু কি হয়, মনোসাইটটা খুব কমে যায়। তাহলে একটা আমাদের মানে ইনফেকশন আবার হবে। Clinical note: increased monocytes are frequently present with prostate hypertrophy, ovarian and uterine dysfunction. Increased monocytes are frequently present যাদের প্রোস্টেট মানে হাইপারট্রফি অর্থাৎ এনলার্জ প্রোস্টেট যাদের হচ্ছে, কিংবা আমাদের ওভারিয়ান ও ইউটেরাইন ডিসফাংশন যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়, সেটা হচ্ছে আমাদের মানে মনোসাইট। ক্লিনিক্যাল নোটের মধ্যে আমরা কি কি পাবো? an increased monocyte with an increase of basophil less than 1 and mild increase of eosinophil more than 3 may indicated intestinal parasite। তাহলে যদি আমাদের বেসোফিল যদি আমাদের মোর দেন মানে হয় 1 থাকে এবং ইসনোফিল যদি মোর দেন 3 থাকে, তাহলে ইন্ডিকেটেড কি করব, আমাদের ইন্টেস্টিনাল প্যারাসাইট আছে, একটা কোনো একটা পরজীবী আছে, অর্থাৎ কৃমি এরকম কিছু একটা আছে। এটাই আমরা ভাবো আমাদের পেটে স্টোমাকের মধ্যে কি হচ্ছে, ইন্টেস্টিনালে একটা প্যারাসাইট কিছু আছে, অর্থাৎ আমাদের কৃমি পেটে আছে, এরকম একটা ইন্ডিকেটেড করছে। সেটা এইটা দেখে আমরা বুঝে যাব কি আমাদের ইসোফিল আর মনোসাইট যদি বাড়ে তাহলে আমরা ভাবো পেটে কৃমি আছে। এবার আসছে বেসোফিল এলিভেটেড ইনফেকশন, যদি আমাদের বেসোফিলটা বেড়ে যায় তাহলে কি হচ্ছে, ইনফেকশন বাড়ছে। ক্লিনিক্যাল রেঞ্জ অ্যাডাল্টের মধ্যে কত পাচ্ছি আমরা? 0 থেকে 2, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। অপটিমাল রেঞ্জ হচ্ছে 1.0 থেকে 1% অফ টোটাল ডব্লিউবিসি। রেড ফ্ল্যাগ হচ্ছে যদি মোর দ্যান 5 এর যদি বেশি হয় তাহলে একটা অসুবিধা হবে। কমন কজেস অফ বেসোফিল, অর্থাৎ যদি 5 এর যদি বেশি হয় তাহলে আমরা কি ভাববো? ইনফ্লামেশন, কোথায় আমাদের একটা ফুলে আছে, অর্থাৎ টাইটিস এরকম একটা কিছু লেখা থাকবে। আর চিলড্রেন ডিজিজ, বাচ্চাদের যেগুলো হয় সেটা হচ্ছে আমাদের মিজলস যদি হয় তাহলে আমাদের বেসোফিল বাড়বে, আমাদের মাংসের ক্ষেত্রে আমাদের বেসোফিল বাড়বে, চিকেন পক্স, রুবেলা এইসব রোগের ক্ষেত্রে আমাদের বেসোফিলটা বাড়বে। অ্যাকুট ট্রমা যদি হয় সেক্ষেত্রেও আমাদের বেসোফিলটা বাড়বে। আর প্যারাসাইট যদি আমাদের পরজীবী অর্থাৎ আমাদের যদি কৃমি যদি পেটে থাকে সেক্ষেত্রেও আমাদের বেসোফিলটা বাড়বে। এইসব রোগের ক্ষেত্রে আমাদের বাড়বে। যে কোনো জায়গাতে বডি যদি ইনফ্লামেশন হয়, চিলড্রেন রোগ যদি হয়, বিশেষ করে মেজিলস, হামস, চিকেন পক্স, রুবেলা ইত্যাদি এর ক্ষেত্রে বাড়বে। আর যদি অ্যাকুট ট্রমা অর্থাৎ কোনো জায়গাতে আমাদের আঘাত লাগলো সেক্ষেত্রেও কিন্তু বেসোফিলটা বাড়বে। লেস কমন কজ অফ বেসোফিল ইনক্রিজ, আর কি কি থাকছে আমাদের, যদি এটা খুব যদিও কম দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের কেমিক্যাল আর হেভি মেটাল টক্সিসিটি।
ক্লিনিক্যাল নোটের মধ্যে থাকছে আমাদের symptoms of inflammation in the absence of trauma may indicate the need to other C-reactive protein or C-reactive protein separate. Clinical notes: considering ordering the comprehensive stool and digestive test to rule out intestinal parasite if the basophil are increased with no significant inflammation. তার মানে স্যার আমাদের ক্লিনিক্যাল নোটের মধ্যে থাকবে আমাদের যদি থাকে বেসোফিল ইনক্রিজ থাকে আর সেখানে যদি ডাইজেস্টিভ কোনো আমাদের টেস্ট করি সেখানে যদি প্যারাসাইট যদি আমরা পাই তাহলে আমাদের কনসিডারিং দ্য অর্ডারিং কম্প্রিহেনসিভ স্টুল অ্যান্ড ডাইজেস্টিভ টেস্ট অর্থাৎ পেটের আমরা যে টেস্টগুলো করবো রোল আউট intestinal parasite if the basophil increase with no sign of inflammation. Clinical notes: considering the ordering the comprehensive stool তার সাথে আমাদের স্টুল চেক আচ্ছা আমাদের যদি basophil ইনক্রিজ থাকে তাহলে আমরা স্টুল চেক করব স্টুল চেকে আমরা পাবো পাবো ডিম পাবো সেটা হচ্ছে আমরা প্যারাসাইটের ডিম পাবো সেখানে আমাদের যদি আমাদের লিম্ফোসাইট যদি ইনক্রিজ করে সেক্ষেত্রে আমরা স্টুল চেক করব স্টুল চেকে আমরা যদি পাই ওভার পাই প্যারাসাইটের সেক্ষেত্রে আমরা কনফার্মেশন হয়ে যাবো কিনা সে তার কোনো একটা ইন্টেস্টিনাল প্যারাসাইট আছে সেখানে আমাদের স্টুলটা আমাদের চেক করতে হবে। এবার আছে থ্রম্বোসাইট অর্থাৎ প্লেটলেট যেটাকে বলা হয় আমাদের অনুচক্রিকা বাংলা বলা হয় অনুচক্রিকা ইংরেজিতে হচ্ছে আমাদের প্লেটলেট। প্লেটলেট কি করে আমাদের রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। প্লেটলেট আর কনসার্ন উইথ দ্য ক্লটিং দ্য ব্লাড অর্থাৎ আমাদেরকে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে সেটা হচ্ছে আমাদের প্লেটলেট অর্থাৎ অনুচক্রিকা। আমাদের নর্মাল রেঞ্জ হচ্ছে কত 2.5 লাখ থেকে 4.5 লাখ পর্যন্ত হচ্ছে আমাদের নর্মাল রেঞ্জ। 2 লাখ থেকে 3 লাখ পর্যন্ত যদি অপটিমাল রেঞ্জ থাকে সেটাও চলবে। রেড ফ্ল্যাগ রেঞ্জে যদি আমাদের 50,000 নিচে নামে তাহলে খুব অসুবিধা আর যদি 6 লাখের হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা অসুবিধা। এমনি সাধারণ অ্যাডাল্টে আমাদের কত পাবো 2.5 লাখ 1.5 লাখ থেকে 4.5 লাখ যেটা আমাদের দরকার সেটা হচ্ছে 2 লাখ থেকে 3 লাখ পর্যন্ত থাকলে আমাদের চলবে। যদি আমাদের 50,000 নিচে নামে তাহলে আমাদের অসুবিধা অর্থাৎ আমাদের প্লেটলেট আমাদের আউট থেকে বাইরে থেকে ঢোকাতে হবে। যদি আমাদের 6 লাখের বেশি হয়ে যায় তাহলে আমাদের একটা অসুবিধা আছে। কমন কজ অফ প্লেটলেট ইনক্রিজ যদি আমাদের প্লেটলেটটা বাড়ে তাহলে কি হবে পলিসাইথেমিয়া ইনফ্লামেশন আর্থ্রাইটিস several type of anemia and arteriosclerosis acute blood loss. তাহলে আমাদের যদি প্লেটলেট ইনক্রিজ করে পলিসাইথেমিয়া হচ্ছে ইনফ্লামেশন আর্থ্রাইটিস থাকছে সেভারাল টাইপ অফ অর্থাৎ আমাদের যে কয়েক রকমের টাইপের যে এনিমিয়া আছে সেই এনিমিয়াগুলো দেখতে পাওয়া যাবে। আর্টেরিওস্ক্লেরোসিস অর্থাৎ আমাদের রক্তের গাঢ়তাটা আমাদের বেড়ে যাবে আর অ্যাকুট ব্লাড লসও হতে পারে। লেস কমন কজ হচ্ছে লিউকেমিয়া লিভার ফাংশন ডিস্টার্ব হবে লিভার ডিসফাংশন। লেস কমন কজ অফ প্লেটলেট ডিক্রিজ যদি আমাদের প্লেটলেটটা খুব ডিক্রিজ হয় তাহলে কি হবে আমাদের হোয়াটসঅ্যাপ বলছি সরি স্যার একটু দিশা বলো। কমন কজ অফ
প্লেটলেট ইনক্রিজ, যদি আমাদের প্লেটলেট ইনক্রিজ করে তাহলে আমরা রোগগুলো পাবো পলিসাইথেমিয়া, ইনফ্লামেশন, আর্থ্রাইটিস, অর্থাৎ আমাদের বাতের প্রবলেম হবে, সেভারাল টাইপ অফ এনিমিয়া, আর্টেরিওস্ক্লেরোসিস, অর্থাৎ আমাদের আর্টারিতে যে আর্টারিওস্ক্লেরোসিস, অর্থাৎ আমাদের রক্তের গাঢ়তাটা বেড়ে যাবে, অ্যাকুইট ব্লাড লস হবে। কমন কজেস অফ প্লেটলেট ডিক্রিজ, যদি আমাদের প্লেটলেট ডিক্রিজ হয় তাহলে কি হবে, আমাদের লিউকেমিয়া অ্যান্ড লিভার ফাংশন ডিস্টার্ব হবে, লিভার ডিসফাংশন হবে। ডেঙ্গুতেও স্যার কিন্তু প্লেটলেটটা খুব কমে যায়, ডেঙ্গু তো লেখা ছুটে গেছে, ডেঙ্গুতেও প্রচুর পরিমাণে আমাদের প্লেটলেট মানে গ্র্যাজুয়ালি দানা 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 কমে। জি স্যার। Less common cause of platelet decrease, chemical and metal toxicity. Nutritional tips: low level of platelet may indicate the vitamin B12, folic acid, and selenium and iron deficiency. আমাদের নিউট্রিশনাল তাহলে কি কি কমছে প্লেটলেট যদি আমাদের কমে, লো লেভেল অফ প্লেটলেট মে ইন্ডিকেটেড ভিটামিন B12 কমবে, ফলিক অ্যাসিড কমবে, সেলেনিয়াম কমবে, অ্যান্ড আয়রন ডিফিসিয়েন্সি, আয়রন আমাদের কমে যাবে বডিতে। এটা হচ্ছে আমাদের প্লেটলেট। আর ক্লিনিক্যাল নোটসের মধ্যে আমরা পাবো দ্য ফলোইং ড্রাগ হ্যাভ বিন ফাউন্ড lower platelet, quinine, heparin, quinidine, heparin, gold salt, সালফাস, ডিজিটক্সিন, এইসব লেভেল যদি এগুলো যদি আমাদের খাওয়া যায় তাহলে কি হবে, আমাদের প্লেটলেট কাউন্টটা কিন্তু কমে যায়। এইসব যে অ্যালোপ্যাথি মেডিসিনগুলো আছে, কর্টিটাইন, হেপারিন, গোল্ড সল্ট, সালফাস, ডিজিটক্সিন, এইসব মেডিসিনগুলো, এইসব যে কম্পোজিশনের মেডিসিনগুলো যদি খাওয়া যায় তাহলে কি হবে, আমাদের প্লেটলেট কাউন্টটা কিন্তু কমে যায়। এবার আছে গ্লুকোজ। গ্লুকোজ খুব মানে আমাদের যে সুগার, এটা খুব দামি জিনিস। জি স্যার বলুন। বলছিলাম স্লাইডার কত এখনটা কি স্যার হয়ে গেছে? স্যার প্লিজ বলবেন আজকে তাহলে হয়েছে। হ্যাঁ স্যার, তাহলে আজকে তাহলে আমাদের থ্রম্বোসিস স্যার এগুলো হ্যাঁ স্যার জি স্যার, আমাকে আগামী দিন গ্লুকোজ থেকে শুরু হবে। ধন্যবাদ স্যার। মানে আমি আপনাকে তো বলেছি এটা 3-4 দিন লাগতে হবে, কেন কি বহুত স্লাইড আছে, প্রায় 70-80টা স্লাইড আছে। 3-4 দিন না স্যার, দিন লাগলে অসুবিধা নেই, এটা খুবই জরুরি আমাদের। আজকে স্যার হলো মাত্র 29টা স্লাইড হলো আজকে। এরকম স্যার আমার আছে প্রায় 80-90টা স্লাইড আছে। মানে কিন্তু আপনাকে প্রথমে আমি বলেছি 3 দিন তো লাগবেই। সুবহানাল্লাহ, জি স্যার, আমরা আসতে দিলে আগাবো স্যার ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আগামী 7 দিন হবে আমাদের গ্লুকোজ হবে আগামী দিন। মানে সুগার থেকে শুরু হবে। এই যে সুগারের এই সিস্টেমে সব লেখা আছে। সুগার আছে, ক্রেটিনাইন আছে, কোলেস্টেরল আছে, কোলেস্টেরোগ্লিসারাইড আছে, এলডি আছে, এলডিএইচ আছে, বললে আমি সব লিখেছি। টিসিএইচ আছে, থাইরয়েড। তারপরে সাধনাটা চমৎকার সাধনা হয়েছে, মোটামুটি যা দরকার ও কথায় চলে এসেছে। থ্যাংক ইউ। আমরা কয়েকদিনে শুনবো, সমস্যা নেই, বারবার শুনবো। অ্যালকালাইন ফসফেট আছে, তারপর আছে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডের কি কি কারণে বাড়ছে, ইউরোমাটাইড ফ্যাক্টর, তারপরে আছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, সিসিপি অ্যান্টিবডি। এগুলোকে আরো ভালো করে সাজিয়েছি কি কি রোগগুলো আমাদের আসবে, মানে আমাদের যে রিউমেটিক যে ফিভার গুলো আছে, সিসিপি যেমন কতগুলো আছে, এগুলো অনেক আছে, সাজিয়েছি আস্তে আস্তে। এসিও টাইটার, কি কি রোগ বাড়বে। তো ঠিক আছে স্যার, এর পরের দিন হবে আমাদের গ্লুকোজ থেকে পড়াবো। 3-4 দিন লাগবে। ওকে ইনশাআল্লাহ।
থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। আসলে স্যার এই টার্ম গুলো খুব আমরা আমাদের মতো যারা ডক্টর তাদের জন্য একটু জটিল টার্ম, তো মানে একদম আমরা সচরাচর ইয়ে করি না, যার কারণে আমরা স্লো অ্যান্ড স্টাডি যাবো স্যার। মাঝে মধ্যে আপনাকে বিরক্ত করবো, আপনাকে রিভিউ করা লাগতে পারে কিছু, এই জন্য। স্যার শুনতে শুনতে ইনশাল্লাহ সব মুখস্থ, শুনতে শুনতে ইনশাল্লাহ সব মুখস্থ হয়ে যাবে। দুবার তিনবার যদি আমরা রেপিটেশন করি, শুনতে শুনতে ইনশাল্লাহ রেঞ্জ গুলো মুখস্থ হয়ে যাবে। আর আমরা তো হোমিওপ্যাথি মেডিসিন দেবো, কিন্তু অনেক সময় যেমন হয়তো মানে একটা সাসপেক্ট করলাম, তো কনফার্মেশন করার জন্য টেস্টটা হয়তো করলে হয়তো ভালো হবে। তাছাড়া তো আমরা স্যার আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আমরা কেস টেকিং করবো, প্রপার কেস টেকিং করে আমরা সিলেক্টেড মেডিসিন দেবো, এটা হচ্ছে আসল থিওরি। তবে রোগীকে বোঝানোর জন্য এই জিনিসগুলো আমাদের টেস্টগুলো দরকার। আর অনেক সময় যদি আমাদের রোগীকে যদি ইয়ে করতে হয়, ট্রান্সফার করতে হয়, তাহলে হয়তো এটা কি প্রবলেম আছে, আপনি আবার নয় ওনার সঙ্গে কনসাল্ট করে নেবেন। এগুলোর জন্য আমাদের হয়তো জানা দরকার হতে পারে। তো আস্তে আস্তে করবো ইনশাল্লাহ, দুবার তিনবার শুনতে শুনতে এই টার্মগুলো সব মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ, দারুণ স্যার আর এটা যখন কমপ্লিট হবে যেদিন, পুরো জিনিসটাকে একটা টাইম একসঙ্গে দিয়ে দেবো, তাহলে সুবিধা হবে। আর বারবার দিলে খুচুর খুচুর মানে টুকরো টুকরো হয়ে যাবে। তো যেদিন শেষ হবে টোটালটা একসঙ্গে দিয়ে দেবো, প্রত্যেকের কাছে একবার থেকে যাবে একসঙ্গে। ঠিক আছে স্যার? জি 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 জি, আলহামদুলিল্লাহ স্যার। জি, আমরা তাহলে স্যারের দারুণ প্রেজেন্টেশন হয়েছে, স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা অংশগ্রহণ করেছি, আমরা শুনেছি, তাদেরকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তবে আমাদের প্র্যাকটিস লাইফের একটা গুরুত্বপূর্ণ পার্ট আলোচনা করা হচ্ছে। রোগী আসলেই সাধারণত সে রিপোর্ট নিয়ে আসে, বেশিরভাগ ক্ষেত্রেই সেই রিপোর্টে আমরা যদি তার হিমোগ্লোবিন লেভেল, তারপরে হচ্ছে এসোটাইটার থেকে শুরু করে এই সাধারণ জিনিসগুলো না দেখতে পারি, সেই ক্ষেত্রে লজ্জায় পড়ার সম্ভাবনাটাই বেশি আর কনফিডেন্স লেভেলটা কমে যায়। তাই আজকের এই প্রেজেন্টেশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্যারকে অসংখ্য ধন্যবাদ। ফরমালি আজকের মতো ক্লাস হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর সাথে স্যারকে ধন্যবাদ। এই স্যার জয়েন করছেন, জয় স্যার। আসসালামু আলাইকুম। তো আমি একটু লাস্টে আইলাম, যা ওয়ালাইকুম আসসালাম। আইসা চলে গেছি। ভালো আছো? হোমিওপ্যাথি ডাক্তার একটা প্রবলেম কি, দুনিয়ার ওষুধ ছোট ছোট বোতল একটার সাথে একটা মিশা যায়। ঘুমান ঘুমান, ঘুমান না, বৃষ্টি হইতেছে না। আসসালামু আলাইকুম। খেলাধুলা যদি কেউ যদি গ্রুপে দিলে একটু ভালো হয়। স্যার আমি জর্দা স্যারকে বললাম এটা 3 দিন মোটামুটি লাগবে, একটা টাইম একবারে দিয়ে দেবো স্যার পুরোটা। আর নইলে বারবার দিতে হবে, তখন আবার ইয়ে হয়ে যাবে। আর যদি বলেন কিনা যতদূর পর্যন্ত পড়েছি সেটা আমাকে আবার ভাঙতে হবে, মানে আমি একসঙ্গে পরপর বানিয়ে গেছি স্যার, মানে টোটালি বানিয়ে গেছি 90টা স্লাইড। না ঠিক আছে ঠিক আছে, আজকে তো 30 আমরা শেষ করে নিয়ে আমরা পেয়ে যাবো। এখন ভিডিওটা পাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন, এটা হচ্ছে স্যার টিএসএইচ, স্যার এটা কি টেস্ট? নরমাল টিএসএইচ আজকে দেখালাম আমি স্টিমুলেটিং হরমোন। টিএস না পিএসএ, টিএসএ না স্যার, পিএসএ না পিএস না স্যার ও থাইরয়েড স্টিমুলেটর। নরমাল এটা হচ্ছে স্যার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আমাদের যে থাইরয়েডে যে হরমোন গুলো আছে, এই হরমোনের যে সমস্ত টেস্ট গুলো দেওয়া হয়, ওর মধ্যে একটা অন্যতম টেস্ট হচ্ছে টিএসএ। এটাকে আমরা বলি থাইরয়েড স্টিমুলেটিং। নর্মাল যে ভ্যালু আছে, রেফারেন্স ভ্যালু আছে, তার থেকে যদি 5.5 থেকে যদি বেড়ে যায়, তাহলে ডক্টররা এটাকে থাইরয়েডের একটা সমস্যা বলে ধরে নেয়। এবং ওই টিএসএ যে থাইরয়েডের অনেকগুলো টেস্ট আছে, টিএসএইচ আছে, টি3 আছে, টি4 আছে, আরো অনেক টেস্ট আছে। তো ওর মধ্যে কমন একটা টেস্ট আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে দেওয়া হয়, সেটা হলো
এবং অনেক সময় দেখবেন যে অনেক মেয়েদের অল্প বয়সে মাসিক হচ্ছে না, সেই ডক্টরটা কিন্তু টিএসএইচ টেস্ট দিলে যদি ওর বাড়তে থাকে, তো এমনকি আমি অনেক পেশেন্টকে দেখেছি যারা 7-8 তার মাসিক হচ্ছে না, যখনই থাইরয়েডের কোনো ওষুধ দেওয়া হচ্ছে হয়তো 5-এ নেমে গেছে অথবা 4-এ নেমে আসছে, তার মাসিক শুরু হয়েছে। প্রেগনেন্সি হচ্ছে না 7-8 বছর, যখন টিএসএ টেস্ট করা হলো অনেক হাই টিএসএ, যখন এটা ওষুধ দেওয়া হলো প্রেগনেন্ট হয়। তারপরে ওই টিএসএ বৃদ্ধির কারণে যদি ওই মা গর্ভবতী হয়, তাহলে ও শিশু অনেক কমপ্লিকেশন নিয়ে জন্ম নিতে পারে। তাহলে খুব ভালো প্রশ্ন করেছেন, আসলে অনেক সমস্যা আমাদের হতে পারে। ধন্যবাদ। স্যার এটা এটা স্যার আছে আমার পরবর্তীতে আছে এই যে টিএসএইচ। হ্যাঁ এই যে থ্যাংক ইউ স্যার। একটা দেখতে পাচ্ছেন স্যার, মানে পরে বলতাম হয়তো জি আমি। স্যার, এই জি যে স্যার। নর্মাল রেঞ্জ কত স্যার? নর্মাল রেঞ্জ হচ্ছে আমাদের 0.4 থেকে 0.4 থেকে 4. অনেকে 2 বলে, অনেকে 4 বলে। নর্মাল রেঞ্জ 0.4 থেকে 4.4। এবার এটা হচ্ছে কেন বেশি হয়, এলিভেটেড হয়, সেগুলো আমাদের কারণগুলো লেখা আছে। এই যে থাইরয়েড, আমাদের থাইরয়েড হাইপার, এটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। থাইরয়েড হাইপার ফাংশন বেশি হবে, আর অ্যান্টেরিয়র হাইপোথাইরয়েড হবে। কি কি আমাদের মানে করা হয় সেগুলো লেখা আছে, পরে স্যার নিয়ে আলোচনা হবে। টিএসএইচ সুতরাং আমাদের এইগুলো জানতে আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের 6 দিনের ব্রেক, 6 দিন ব্রেক পরে আবার আশরাফুল স্যার ফিরে আসবেন। সে পর্যন্ত আপনারা ধন্যবাদ সবাই। স্যার শুনতে পাচ্ছেন? স্যার 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 বলছিলাম আমি নতুন ছিলাম, আমাকে গ্রুপে জয়েন করতে হতো এই জন্য। জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি লিংক পাইছেন কোথা থেকে স্যার প্লিজ আজকে? ও, আমার এক মামা ক্লাস করছিল, তো ওখান থেকে ওর কাছ থেকে আমি নিয়েছিলাম আর কি। আচ্ছা, আপনার উনি মামাকে আমাকে দেখতে শেয়ার আছেন? করেছিলেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আগে থেকে উনি ক্লাস করছেন। আচ্ছা ঠিক আছে। আপনাকে আমরা যুক্ত করে নেবো ইনশাল্লাহ, যদি ফাঁকা থাকে। ইনশাল্লাহ। ঠিক। হচ্ছে মিজানুর আলম, আপনি মানে ইন্ডিয়া থেকে জয়েন করছেন? জি, হ্যাঁ 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 ঠিক। এই নামের বানান দেখে বোঝা যাচ্ছে এটি ইন্ডিয়ান নাম, কারণ আমরা মিজানুরে সাধারণত জেড ব্যবহার করি। আর ফেসবুক যে আইডি, সেখানে সেখানে ছবি আছে কিসের? আপনার ছবি না তার হ্যাঁ, ছবি? কি রঙের শার্ট গায়ে দিয়ে আছে? আমার নিজের ছবি দেওয়া আছে। আপনার নিজের ছবি কি রঙের শার্ট? আমার ইমেল দিয়ে ফেসবুক করা আছে, ইমেলটা জয়েন করলেই হয়ে যাবে। আমরা যখন যাব মেসেঞ্জারে যাব, আমি হয়তো পারবো না, কারণ প্রচুর অ্যাড করিয়েছি তো। আমার ওই ইনস্টাগ্রামের কি একটা ইয়ে দেখায়, এটা দেখুন ইনশাল্লাহ। আপনি সাথে থাকেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সাকুর স্যার বললেন। সাইফুল হ্যালো, ইসলাম, সাইফুল ইসলাম নামে একজনকে যদি করা সম্ভব হয় তাহলে করবেন। আমি দিয়ে দিব ওনার স্যার আপনি ফেসবুকের ওনার প্রোফাইলটা, আপনার প্রোফাইলটা আমি দিয়ে দিচ্ছি। স্ক্রিনশট দিয়ে আমাকে মেল করে দেবেন। মেল তো না, সরি, মানে টেক্সট করে দিলে, যে মেসেঞ্জারে দিয়ে এমএস করে দিলে। হ্যালো হ্যালো স্যার। স্যার হ্যাঁ, আমি ওই আশরাফুল স্যারকে একটা প্রশ্ন করতে চাই, আজকের টপিকের উপর নয়, তবে একটু আমার জানার খুব ইচ্ছা ছিল, যদি একটু উনি বলেন আর কি। বলেন 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 বলেন। বলছি, হ্যাঁ বলছি বলুন স্যার। স্যার, হ্যাঁ বলছি স্যার, আমাদের ওই যে প্রচন্ড অ্যাসিড বা গ্যাস হওয়ার পরে, দীর্ঘদিন ধরে হওয়ার পরে, তার একটা ব্রেনের সমস্যা হচ্ছে। ব্রেনের এই গ্যাস ফর্ম করার থেকে ব্রেনের সমস্যা,
মানে দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, টলে যাচ্ছে, বা একটা নার্ভাস অ্যাংজাইটি তৈরি হয়ে যাচ্ছে। মানে হঠাৎই এটা কি কি সংযোগের কারণ হচ্ছে? এটা কি সাইকোসোমাটিক থেকে হচ্ছে, নাকি গ্যাস থেকে ব্রেনের এই ডিসব্যালেন্সটা তৈরি হচ্ছে? একটু একটু যদি ক্লিয়ারলি বলেন এই ব্যাখ্যাটা আর কি। এগুলো স্যার তো দীর্ঘদিন ধরে যেটা একটা প্রবলেম যেটা হচ্ছে, যেটা দীর্ঘদিন ধরে অ্যাসিডিটি হচ্ছে, হয়তো মানে অ্যান্টি ইয়ে খাচ্ছে, মানে অ্যান্টাসিড মেডিসিন খাচ্ছে দীর্ঘদিন ধরে, এতে ক্ষেত্রে তোমার একটা ডিপ্রেশন চলে আসে, ডিপ্রেশন থেকে অ্যাংজাইটি, তখন যদি একটার পরে একটা মানে কমপ্লিকেশন অ্যারাইজ হতেই থাকছে। ওটার পরে তখন হয়তো দেখা গেল কি প্রেশারও ইনক্রিজ করছে, প্রেশার ইনক্রিজ করার পরে তখন হয়তো আরো সুগার বাড়তে হয়তো বাড়ছে, প্রেশার হয়তো বাড়ছে, এই করতে করতে হয়তো অ্যান্টি সাইকোটিক যেটা বললেন আপনি, সাইকোসোমাটিক কিছুটা আসতেই পারে, একটার সঙ্গে একটা লেগে থাকছে, কমপ্লিকেশন অ্যারেঞ্জ করছে। আচ্ছা বলছি, তার কোনো সুগারও নেই, প্রেশারও কিছু নেই, মানে ওটা গ্যাস কম করলেই যেন মনে হচ্ছে মাথা ঘুরে যাচ্ছে, দাঁড়াতে পারছে না। হ্যাঁ, এটা কি আমাদের পেটের কোনো নার্ভের সঙ্গে, কি ব্রেনের নার্ভের কোনো কানেকশনের জন্য কি এরকম ঘটনাটা ঘটছে? অনেকে তো অ্যাসিডিটি হয় এটার সমস্যার জন্য তো মানে ইয়ে হয় তো, মাথা তো হবে, কেন কি ভেগাস নার্ভ মাধ্যমে, আপনার ভেগাস নার্ভটা তো হচ্ছে পেটের যে আমাদের যে স্টোমাকে যে সাপ্লাই হয়েছে, সেটা না হচ্ছে আমাদের ভেগাস নার্ভ। তো যখনই বেশি হাই অ্যাসিডিটি হচ্ছে তখন তো একটা মাথা ঘুরেই। ও ভেগাস নার্ভের উপর চাপ পড়ার ফলে এই ঘটনাটা ঘটছে। আর এই যদি আমাদের লার্জ স্মল ইন্টেস্টাইনে বা যদি কোনো প্রবলেম হয়, তাতে কি কোনো নার্ভাস সিস্টেমের উপরে কোনো উইন্ড তৈরি হয়, তাতে কি নার্ভাস সিস্টেমের উপর কোনো প্রেশার পড়তে পারে? অবশ্যই করতে পারে। বডিটা যেহেতু আমাদের একটা মানে এমন ভাবে সিস্টেমটা তৈরি করা আছে না, যন্ত্র। সব জায়গাতে এক যন্ত্র, তো চাপ না পড়ার কোনো ব্যাপারই নাই। দীর্ঘদিন যারা ওষুধ খায় তারা একটা ডিপ্রেশন চলেই আসে, কেন কি ভালো হচ্ছে না কেন, ভালো হচ্ছে না কেন, একটা তো ডিপ্রেশন চলেই আসে। সেক্ষেত্রে তো একটা ধরেন কি যেটা বললেন সাইকোসোমাটিক হতেই পারে। তো এর থেকে স্যার মুক্তি স্যার এমনি উপায় কি? ইন্টেস্টাইনের সাথে স্যার, হ্যাঁ স্যার বলুন স্যার। ইন্টেস্টাইনের সাথে অবশ্যই স্যার নার্ভের আছে এবং বড় ধরনের সম্পর্ক আছে। এজন্য যারা আইবিএস পেশেন্ট কয় মেন্টাল ডিসঅর্ডার হয়, তারপরে যাদের ডিসেন্টারি হয় তাদের সমস্যা হয়, তারপরে যাদের ডায়রিয়া হয় অতিমাত্রায় তাদের সমস্যা হয়, যাদের কোষ্ঠকাঠিন্য হয় তাদেরও সমস্যা হয়। সুতরাং ইন্টেস্টাইনের সাথে অবশ্যই নার্ভের একটা বড় সম্পর্ক। আর এর থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে টোটালিটি বেস। দেখেন তিনি কোন মেডিসিনের পেশেন্ট, হোমিওপ্যাথিতে মেডিসিনের পেশেন্ট, তাকে সেই মেডিসিন দেবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আর আপনি যেটা ওই যে খুব জটিল প্রক্রিয়া মনে হচ্ছে জানো, গ্যাস থেকে মাথার এরকম, আসলে খুব জটিল প্রক্রিয়া না। আপনি ভালো লাইগোবোটাম আসতে পারে, কার্বোভেজ আসতে পারে, যে কোনো মেডিসিন আসতে পারে। আর যেহেতু অ্যাসিডিটি সম্পর্কে তো এই ধরনের বেশ কিছু প্রমিনেন্ট মেডিসিন আছে, আপনি দেখেন এবং খুব ভালো কাজ হবে এই ব্যাপারে, এটা নিশ্চিত থাকে। উইদিন 7 days or 15 days রিকভারি করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার, ওই আমার মনে হয় ইন্টেস্টাইনের কোনো একটা প্রবলেম থেকেই বোধহয় ঘটনাটা ঘটছে, তার মাথা দুলছে, একটা নার্ভের উপর চাপ পড়ার পরে একটা প্যালপিটেশন তৈরি হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে। এই ঘটনাটা আপার অ্যাবডোমেনে যদি আপনার হয় অ্যাসিডিটি হয়, তাহলে তো ডায়াফ্রামে চাপ পড়ছে, ডায়াফ্রামে যদি চাপ পড়ে তাহলে আমাদের হার্টের উপর চাপ পড়ছে, হার্টের উপর চাপ পড়লে তখন আমাদের প্যালপিটেশন শুরু হয়ে যায়। তাহলে আপার অ্যাবডোমেনে অ্যাসিডিটির জন্য হার্ট প্যালপিটেশন হবেই, স্বাভাবিক। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ সবাইকে। শুধু তাই না, এই গ্যাসের অতিরিক্ত চাপের কারণে রোগী ডেলিরিয়াম স্টেটে চলে যেতে পারে, এবং শুধু আরো কি হতে পারে, রোগী সামটাইমস সে হচ্ছে এতটাই অ্যাংজাইটিতে ভুগতে পারে, সে তখন তার হাত পা ধরে ধরে ছুটতে পারে, চিৎকার করতে পারে, এই ধরনের ব্যাপারও ঘটতে পারে। মানে ওই বিষয়টা তখন সে উপশমের জন্য কি বলে। হ্যাঁ স্যার, তাহলে আমাদের টোটালিটি অফ সিমটম দেখে নির্বাচন করতে হবে এটা। নিঃসন্দেহে দেখেন, এবং খুব ভালো কাজ করবে এই ব্যাপারে, খুব ভালো কাজ আছে। আসসালামু আলাইকুম।
তবে হ্যাঁ, আপনার কিন্তু এই যে পেটে ইয়ে হচ্ছে বলে যে কার্বোভেজ দেন অথবা লাইকোপোডিয়াম দেবেন তাহলে কিন্তু হবে না। টোটালিটি ভেজ তা হচ্ছে আপনার চাইলে শেয়ার আসতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? হুম, হুম, হুম। কোনো মেডিসিন আসতে পারে স্যার। তাতে কিন্তু কাজ হবে। হ্যাঁ, যে কোনো পালসাটিলা যে কোনো সালফারও medicine। আসতে পারে, নার্ভেরও আসতে পারে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের তো হোমিওপ্যাথি হ্যাঁ পার্টিকুলার জি স্যার, নির্দিষ্ট কোনো মেডিসিন নেই, যে কোনো মেডিসিন হতেই পারে। তবে ওই যে স্যার যেটা বললো ওই যে পালসিটিলা, কার্বোভেজ, লাইকোপোডিয়াম, নাক্স, এই ধরনের বেশ কয়েকটা মেডিসিনের ভিতরে আশা করি থাকবে সে। স্যার বলছি আরেকটা কথা বলছি, অনেক সময় আমরা এই যে ইউটিউব চ্যানেল যেগুলো আমরা দেখি, যে বিভিন্ন ডাক্তাররা যে ইউটিউব চ্যানেল তৈরি করেছে, তো এরা স্যার ওই যে বিভিন্ন কম্বাইন্ড যে ওষুধ, এরা মানে কোম্পানি বলছি না, আমাদের যে কোম্পানির যে ওষুধ বানাচ্ছে সেটা নয়, ডাক্তারই তৈরি করছে গ্যাস গ্যাস কম্বিনেশন, যেমন কেন্ট গ্যাস কম্বিনেশন, এই 100 ml সিসির নিল। স্যার হ্যাঁ, আর বলি স্যার, হ্যাঁ, এইটার এইটার বিরুদ্ধাচারণ করার জন্যই আমাদের এই ক্লাসিক গ্রুপগুলো তৈরি হয়েছে, এক কথায় শেষ। একদম স্যার, একদম স্যার, 100%। ওকে, 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 ধন্যবাদ স্যার। ওটা কোনো ট্রিটমেন্ট হতে পারে না। যে কে ডেভেলপ ঠিক আছে। করার জন্য এই গ্রুপ। হ্যাঁ, হ্যাঁ। ওই ট্রিটমেন্টে কি হবে জানেন? রোগী প্রথমে উপশম হবে, ভালো থাকবে, পরে দেখা যাচ্ছে তার কিডনি 30% এফেক্টেড, লিভার 30%, 20% এফেক্টেড, বা 50% এফেক্টেড হতে পারে, আল্লাহ না করুক। আমরা চাই সে যেন সুস্থ থাকে, কিন্তু এই ধরনের অথবা নাও হতে পারে, অথবা 5 বছর পরে তার একটা আরো ব্যাড রেজাল্ট আসতে পারে, ব্যাড রিপোর্ট আসতে পারে। তার হাইপার টেনশন হয়ে গেল, হাইপার টেনশন হতে পারে, ইনসোমনিয়া হতে পারে, ঠিক আছে? তারপরে কনস্টিপেশন হতে পারে, নানান কিছু হতে পারে, তারপর স্কিন রিঅ্যাকশন হতে পারে, রিং ওয়ার্ম হতে পারে, অনেক স্যার, কিছু। স্যার আরেকটা লাস্ট একটা প্রশ্ন, আরেকটা, যে অনেক সময় আমরা দেখা গেল যে সিঙ্গেল মেডিসিন হয়তো আমরা চুজ করতে পারছি না, দেখা গেছে যে আমরা কাছাকাছি দুটো কি তিনটে মেডিসিন আসছে, তার মধ্যে প্রমিনেন্ট একটাকে হয়তো বাঁচতে পারছি না, তাতে যদি তাদের মধ্যে শত্রুতা সম্পন্ন না থাকে, তাহলে কি আমরা দুটো তিনটে মেডিসিন কি দিতে পারি, যে অল্টারনেট করে খাওয়ার ব্যাপারে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার বলেন। কোনো সুযোগ নেই, কোনোই সুযোগ নেই। এটাই হচ্ছে ডাক্তারের কনফিডেন্সের অভাব, ডাক্তারের পড়ালেখার অভাব, ডাক্তারের মেডিকেল জ্ঞানের অভাব, যার কারণে তিনি মেডিসিন সিলেকশন করতে পারছেন না। রোগী ঠিক আছে, ওষুধও ঠিক আছে, রোগও ঠিক আছে। এটা ডাক্তারের কনফিডেন্সের অভাব, তার লেখাপড়ার অভাব এবং তার নলেজের অভাব, যার কারণে এটা হচ্ছে। এটা প্রথম প্র্যাকটিস করতে গেলে এরকম মনে হতে পারে, কিন্তু আফটার এ হোয়াইল আপনার এইগুলো তখন মনে হবে যে আমি কি ভুল কাজটাই না করেছি, রোগীটা সুস্থ করতে অসুস্থ করে দিয়েছি। ওই রোগী দেখবেন প্রত্যেকবার শীতের আগে নির্দিষ্ট প্ল্যান নিয়ে আসছে, যখন আপনি কম্বাইন্ড মেডিসিন ইউজ করবেন। ওই রোগী দেখবেন প্রত্যেকবার গরমের সময় বা বর্ষার সময় বা ওয়েদার চেঞ্জে আপনার বিশেষ একটা রোগ নিয়ে আসতেছে। আপনি আবার 2-3টা ওষুধ দিয়েছে, এরপর এবার 5টা রোগ নিয়ে আসবে। আবার যে দেবেন পরের সিজনে 8 রোগ নিয়ে আসতে পারে। স্যার ঠিক বললাম কিনা স্যার? আসল একদম স্যার, ঠিক বলেছেন। ভালো তো হবেই না, সাময়িক হয়তো প্যালিয়েশন হতে পারে, বাস, কিংবা সাপ্রেস হতে পারে। স্যার আমাদের Suppression হতে পারে, ভালো তো হবেই। একমাত্রই হচ্ছে কি লক্ষ্য হচ্ছে জাস্ট প্রপার কেস টেকিং করে সিঙ্গেল মেডিসিনটাকে চুজ করা। একদম ঠিক বলেছেন। এবারে মানে এই ব্যাপারে কোনো কথাই হবে না, সিঙ্গেল মেডিসিন এই ব্যাপারে অন্য কোনো অল্টারনেটিভ কথাই হবে না। এখন একটা ব্যাপার আছে স্যার, এখন ব্যাপার হচ্ছে এই রুগীটার বয়স মনে করেন 70 বছর, তার হচ্ছে মাল্টি সিস্টেম ডিসঅর্ডার, বিপি আছে, তারপরে আপনার ইয়ে আছে, অন্যান্য আরো আরো হচ্ছে অনেক প্রবলেম আছে। এখন তার বয়স কিন্তু 70 প্লাস। এই ক্ষেত্রে আপনি প্যালিয়েশনের একটা ব্যাপার থাকতে পারে, আর তাও সেটা অনেকে বিজ্ঞজন যারা ইয়ে করেন না। আর একজন রোগীর বয়স 30 বছর, 32 বছর বা 18 বছর, 24 বছর, এই রোগীকে তো আপনি খারাপের দিকে ঠেলে দিতে পারেনই না। সেক্ষেত্রে স্যার আমরা অনেক সময় সেক্ষেত্রে স্যার লেভেল অফ হেলথ জানতে হবে। হ্যাঁ, লেভেল অফ হেলথ জানতে হবে, কারেক্ট। লেভেল অফ হেলথ সম্পর্কে যদি ধারণা না থাকে এই ব্যাপারে আসলে আর্গুমেন্ট শুরু হবে শুধু, তাছাড়া ইয়ে হবে না।
এজন্য আপনি আরো আমাদের সকালে ক্লাসে আসেন প্রতি সোমবার বৃহস্পতিবার মহসিনুজ্জামান স্যার, শ্রদ্ধেয় মহসিনুজ্জামান স্যার আমাদের সাহেব জল গাছের যে 12টা লেভেল আছে সেগুলো পড়াচ্ছেন, আমরা পড়তেছি এবং সেই সাথে 23 আছে কেন্টে যেমন 12টা অবজারভেশন আছে, এগুলো আমরা পড়তে তাহলে ক্লিয়ার হয়ে যাবে স্যার। এই কোশ্চেনটা তখন আসবে। ওকে ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আমি তো আজকে নতুন ক্লাস করতে, স্যার আমার যদি অ্যাড করে নিতেন। আর নতুন করতেছেন যে লিঙ্ক থেকে, ওই লিঙ্ক থেকে আরো 2-1 দিন আসেন, কারণ আমরা অনেককে অ্যাড করি। সত্যি কথা বলতে কি 2 কাজ করে আবার চলে যাই। আমার এখানে 250-র বেশি হয় না, 250 হাইয়েস্ট। তখন আমাদের মানে পোস্টেজ হয়ে যায়। আমাদের এই যে দেখেন গ্রুপে যুক্ত হয়েছে আজকে 24-28 জন মনে করেন, বা 30 জন যুক্ত হয়েছে। আমার গ্রুপ মেম্বার 250 জন, তাহলে আমার আনইউজুয়াল গ্রুপ মেম্বার রেখে লাভ কি? প্লিজ ওয়েট while you will get a good result. Then I will be a regular member in our group, and you are welcome in our group because we are practicing very much classical homeopathy. Okay, sir. জি স্যার। Okay. আর আমরা বেশি রাত করব না। আপনার ওখানে ঠিক আছে আপনি স্যার। few from India. আমি স্যার তাহলে লিখেছি স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ক্লাস টাইম 10টা থেকে 11টা, নট মোর দ্যান দিস। আপনারা যেহেতু নতুন, তাই আপনাদের ওয়ান্টিংটা কিছুটা হলো, সরি, আপনাদের চাইটা আমরা মেটানোর চেষ্টা করলাম। জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কাল সকালে ক্লাস আছে জাকির স্যারের ইউটোরিয়ান পুল-আপস, কাল সকাল 6:30টায়, ভোর 6:30টায়, সকাল 6:30 বাংলাদেশ টাইম। জি স্যার কিছু বলছিলেন প্লিজ। জি না, ঠিক না, আছে। ইন্ডিয়ান টাইম 5টা, ওইটা ইন্ডিয়ান টাইম, বাংলাদেশ 6:30। ইন্ডিয়ান টাইম হচ্ছে আপনার 6টা, ইন্ডিয়ান বাংলাদেশ 6:30। 6টা, আমাদের থেকে আগে দুটো ইন্ডিয়ান সময় আমাদের 6:30। ইন্ডিয়ান টাইম তো 7টা কথা। আর আমরা টাইমটা মেনটেন করি প্লিজ, কারণ এর মধ্যে 1 ঘন্টা কিন্তু গুড না, এটা ইন্টারন্যাশনাল মান। 1 ইজ ইকুয়াল টু 1 আওয়ার। যেখানে সাকিব স্যার ভালো বুঝবেন, তো ক্রেডিট আওয়ার অনুযায়ী আমাদের 1 ঘন্টা গুড না ফর নিয়ে তো। স্যার ইন্ডিয়ান অসংখ্য ধন্যবাদ। টাইম কটাই বললেন? ইন্ডিয়ান টাইম হচ্ছে সকাল 6টা। আর বাংলাদেশ টাইম? তাহলে 6:30টা। আমাদের লিঙ্ক ওপেন হয় বাংলাদেশ টাইম 6:15 আর ইন্ডিয়ান টাইম 5:45-এ লিঙ্ক ওপেন হবে। জি সাকুর স্যার, আমি দেখতেছি এটা প্লিজ। এখানে আমাদের কোনো চিন্তা আছে নাকি? আগে তো এই গ্রুপে কেউ এমন জিনিস পরিবেশন করেন না যেখানে কোন রকম মানে বিতর্ক সৃষ্টি হবে এবং যার সাথে আমাদেরকে প্রস্তুতি ছাড়া সম্ভব হয়। তবে আপনি কারো প্রস্তুতি নিয়েছিলাম যদিও, কিন্তু ওই যে মাদ্রাসাকে বেরিয়ে গেছিলাম, ফজর বাদে চলে গেছি, এই জন্য আমাকে ঢুকতে লেট হয়েছে। সিরাজ স্যার এবং ইয়াকুব স্যার সুন্দর, সিরাজ স্যার অপূরণীয়, হ্যাঁ, আর কোনো তুলনা হয় না। সিরাজ স্যার তো সিরাজ স্যার। সিরাজুল ইসলাম স্যারের আধা ঘন্টার ক্লাস আর অনেকে 2 ঘন্টা ক্লাস সময়। ওনার অভিজ্ঞতা শেয়ার, ওই যে বললাম না একটা কথা, অনেকে হাইড করে রাখে নিজেকে, কিন্তু না, হাইড করে লাভ নেই। আমি সবচেয়ে বড় কথা, সিরাজুল ইসলাম স্যারের ডেলিভারি আছে ডেলিভারি, honest delivery. I respect him. I salute him always. Thank you, sir. ঠিক আছে স্যার, প্ল্যান তো
আসসালামু আলাইকুম। তবে মন ভালো থাকে। আসসালামু আলাইকুম। জি, ফি আমানিল্লাহ স্যার। আমি সিলেটে আসতেছি, দেখি কয়েকদিনের ভিতরে স্যারের সামনে শেষ করবো। আচ্ছা স্যার শুনছেন? জি ঠিক আছে বাবু, ভালো থাকুন। আপনার ভাষা খুব ভালো লাগে, আসলে শুদ্ধ ভাষা এবং একটু নরম করে কথা বলেন, যেটা আসলে খুব ভালো। সকলের কথা মধ্যে কথার ভিতরে যে একটা মাধুর্যতা, এটা কিন্তু সকলের থাকে না। এটা কিন্তু যে মহান স্রষ্টারই দান। আমাদের কে কথা বলে এটা আমরা একটু চিন্তা করি। স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি লিড করছি। আচ্ছা, বলছিলাম স্যার যে আমি তো নতুন এই গ্রুপে, আর কয়জন স্যার মিলিয়ে ক্লাস নেন আর কি? ও, এখানে আমাদের রিসোর্স পার্সন গুলো, যেমন ইন্ডিয়াতে আমাদের বিশ্বনাথ বাবু আছেন, বিশ্বনাথ দত্ত আছেন, আসারুল হক স্যার আছেন। তারপরে আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশের একজন প্রখ্যাত ডাক্তার ডক্টর মাসুদুজ্জামান নেন, ডক্টর রেজাউদ্দিন রেজাউল হক মেজবাউদ্দিন স্যার নেন, সুন্দর ক্লাস নেন। ওনার ক্লাস পাবেন ইনশাআল্লাহ, এটাই বুঝতে পারবেন কি সুন্দর অ্যানাটমিক্যাল ক্লাস নেন। ডক্টর সিরাজ ইসলাম স্যার নেন, ডক্টর মামুন খান নেন, তারপরে আমাদের ডক্টর স্যার নেন, কিছুক্ষণ আগে কথা বললেন। তারপরে এই যে পর্যায়ক্রমে সকলকে কিন্তু জিভি নোট অর্থাৎ জস ভিতর কাছের একটা কি নোট আছে, এটা পর্যায়ক্রমে সবাইকেই পড়তে হয়, একটা একদম দেওয়া থাকে, টাস্ক দেওয়া থাকে। সেটা সে যেহেতু 10 ভিতর কাছের ওই কি নোটটা ইংরেজিতে, তো ওটাকে আবার বাংলায় ট্রান্সলেট করে এটা উপস্থাপন করতে অনলি কি নোট। আর ইন ডিটেল মেডিকা আলোচনার ক্ষেত্রটা আলাদা, অনলি কি নোট প্রেজেন্টেড হিয়ার। এই জন্য ওইটা আমরা বাংলা অনুবাদ করে একে অপরের দেওয়ার দুদিন পালা পড়ে, এবং যাকে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে দেওয়া হয় সে বা তিনি সেটা পাঠ করেন। আসলে আমাদের অ্যাডমিন প্যানেলের যে চিফ অ্যাডমিনিস্ট্রেটর তিনি ডক্টর জহিরুল ইসলাম, উনি বাংলাদেশি কিন্তু কানাডায় থাকেন। তারপরে আমাদের জর্জ ভিসুকাতের ছাত্রী তামান্না শাহিন, অর্থাৎ সাদিয়া আফরিন, উনি অনেক সময় এখানে করেন, সরাসরি বিদ্যুৎ ছাত্রী, এরকম আছে। তারপরে ডক্টর নাসিরউদ্দিন সাহেব ক্লাস নেন, কন্টিনিউ ক্লাস নেন মেডিকেল উপরে। ডক্টর আব্দুল হক সাহেব নেন কম্বাইন্ড, বিশেষ করে আমাদের সব ডাক্তাররা, বিশেষ করে যারা এক্সপিরিয়েন্স ডাক্তার, তারা মেডিকেল পাশাপাশি ল্যাবরেটরি এখানে। তারপরে প্রতি বুধবার এবং রবিবারে বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদের ক্লাস হয়। ডক্টর ফারুক আলী স্যার এমবিবিএস, তারপরে বিএসএমএস, উনি একজন অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন, সেখান থেকে উনি আসছেন হোমিওপ্যাথি, একজন দিকপাল লার্ন পারসন, এবং তার গতকালকে ক্লাস ছিল 2 ঘন্টা। আপনার তো ইউটিউব চ্যানেল ছিল না বুঝি ফারুক স্যার? জি জি আছে, আপনারা খুঁজবেন। আর ফারুক ইলাহি, ডক্টর ফারুক ইলাহি, শেখ ফারুক ইলাহি। আচ্ছা ঠিক আছে, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। প্রনাউন্সিয়েশনটা আমার খুবই ভালো লেগেছে আর কি, মাশাআল্লাহ। আর আমাদের জাকির স্যার আছেন। আচ্ছা স্যার, আপনারা কি বাংলাদেশ থেকে বলছেন নাকি? হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে বলছি। আমি নিয়ার ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমাদের আগে আমরা নদিয়া জেলা আমাদের ছিল, এখন আমরা মাঝদিয়া দর্শনার নিকটে, বিভিন্ন দর্শনা আপনার তো মুর্শিদাবাদ মনে হয় নাকি? মালদা, তার মানে ডাক্তার আসল স্যারের এলাকা। মালদা মানে রাজশাহীর অপোজিটে, তাই না? ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।